তোমার মুক্তি নেই, বুঝছো না? এ জন্মে আবরাজের হাত থেকে মুক্তি নেই তোমার। আপনাকে কবুল বলার আগে আমি বিষ খেয়ে মরবো। নলি টেনে ছিঁড়ে ফেলবো। হয় বিয়েতে রাজি হবি, নয় আমার রক্ষিত হয়ে সারা জীবন এখানে বন্দি থাকবি। চয়েস ইজ ইয়ার্স। নিবৃতি রান্নাঘরের কার্নিস ধরে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমের পরিবেশ অদ্ভুত ঠান্ডা। ঠান্ডার ভেতরেও যেন ভ্যাপসা গরম হাওয়া বইছে। বিশাল এক সমাবেশ চলছে। কাল তার ছোট খালার বিয়ের তারিখ ঠিক হয়েছে। বড় ঘর থেকে প্রস্তাব এসেছে। মির্জা বাড়ির ছোট ছেলের সাথে জেবা খালার বিয়ের কথাবার্তা চলছে। তাই কাল থেকে বাড়ির সবার মুখে মিশ্র আনন্দ আর উৎকণ্ঠা। কিন্তু এখন কেমন থমথমে পরিবেশ। নিবৃত্তির কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হয়েছে। ছোট খালা নিবৃত্তির চেয়ে মাত্র 2 বছরের বড় হলেও তাদের সম্পর্কটা বোনের মতোই। মায়ের 3 বোনের মধ্যে মা ছিলেন সবচেয়ে বড়। তারপর সীমা খালামণি, যার বিয়ে হয়ে গেছে অনেক আগে। এখন রাজশাহীতে 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে সংসার করছেন। এরপর জেবা খালা, নানা ভাইয়ের সবচেয়ে প্রিয়। সদ্য অনার্স শেষ করেছেন। নানা ভাই অনেক চেষ্টা করেছেন তার বিয়ের জন্য, কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে সব ভেস্তে যায়। তবু জেবা খালার মুখে কোনো দুঃখের ছায়া নেই। তিনি আত্মসম্মানী, বাস্তববাদী আর অদ্ভুতভাবে শক্ত মনের একজন মানুষ। এই জন্য নিবৃত্তির তাকে খুব ভালো লাগে। নানা ভাইয়ের মুখের ভাব এখন গম্ভীর। সামনে বসে আছেন জামশেদ মির্জা ও তার স্ত্রী নীলুফা মির্জা। কি আলোচনা চলছে নিবৃত্তি বুঝতে পারছে না, কিন্তু মনে হচ্ছে তা বেশ গুরুত্বপূর্ণ। এরই মাঝে ফরিদা বেগমের গলা ভেসে এলো। নিবৃত্তি, এদিকে আয়। ওখান থেকে নিবৃত্তি হাঁক ছেড়ে বলল, আসছি নানি। সে নিবৃত্তি শেহনাজ। 19 বছর আগে তার মা মারা যায়। সেই সময় সে ছিল মাত্র 2 বছরের শিশু। এখন তার বয়স 20, আর 8 মাস হলো বাবাকেও হারিয়েছে। তার পরিচয় এখন এই এলাকার মানুষের কাছে অভাগী মেয়ে। এই এক নামে সবাই তাকে চেনে। নিবৃত্তির কাছে নামটা খারাপও লাগে না, নিজের সাথে একদম যায় নামটা। বাবা মারা যাওয়ার পর নানা ভাইয়ের হাত ধরে প্রথমবারের মতন এই বাড়িতে এসেছিল। কারণ মা মারা যাওয়ার পর থেকে বাবা আর কখনো নানা বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ রাখেননি। কেন রাখেননি সে রহস্য আজও নিবৃত্তির অজানা। কেউ কখনো বলেনি, সে জিজ্ঞেসও করতে পারেনি, কারণ তার কাছে এখনো এই বাড়ির মানুষগুলো নতুন। নিবৃত্তির বাবা ছিলেন একজন সৎ, ধার্মিক এবং কঠিন মনের মানুষ। তার প্রতি বাবার ভালোবাসা ছিল সীমাহীন। যতদিন তিনি বেঁচে ছিলেন, নিবৃত্তি বেশ যেন সত্যিকারের এক রাজকন্যা ছিল তার রাজ্যে। ভালোবাসায়, যত্নে আর নিরাপত্তার ছায়ে মোড়া এক ছোট্ট রাজকন্যা। নিবৃত্তি দরজা ঠেলে ছোট খালামণির ঘরে ঢুকলো। ঘরটা একদম অন্ধকার, পর্দা টানা। বিছানার মাথায় ঠেস দিয়ে খালা মেঝেতে বসে আছে। চোখ জোড়া জানালা ভেদ করে আকাশের দিকে নিবদ্ধ করে রেখেছে। নিবৃত্তি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর পাশে বসে নরম গলায় বলল, খালামণি, শরীর খারাপ লাগছে? ভর সন্ধ্যায় ঘর অন্ধকার করে রেখেছো কেন? ওরা কি চলে গেছে? হ্যাঁ, সবাই চলে গেছে। কিছু হয়েছে খালামণি? আমাকে বলো না। আমাকে একটু একা থাকতে দিবি? না খালামণি, তোমাকে অস্বাভাবিক লাগছে। আমি একটু থাকি তোমার কাছে। খালার গলা হঠাৎ ভারী হয়ে উঠল। চেঁচিয়ে বলল, আমি যেতে বলেছি। ওর ধমকে নিবৃত্তি কেঁপে উঠল। যে বা খালামণি এর আগে কখনো নিবৃত্তিকে ধমকে কথা বলেনি। সবসময় স্নেহের নজরে দেখেছে। যাদের কাছে মানুষ আদরের, তাদের সামান্য রূঢ় কথাও যেন বুকের ভেতর বয়ে আনে দুঃখের জোয়ার। নিবৃত্তিরও ঠিক এখন তেমন কষ্ট লাগছে। মন খারাপ নিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। ধীর পায়ে ছাদে উঠে এলো। এখানে একটা ছোট্ট চিলেকোঠা করা হয়েছে, যেটা এক কথায় নিবৃত্তির ছোট্ট দুনিয়া। এটাই তার ঘর। ছোট্ট একটা বিছানা, একটা পড়ার টেবিল, আর কোনায় পুরনো আলমারি। বই পড়তে নিবৃত্তির ভালো লাগে। বাবা থাকতে কয়েকটি প্রিয় বই কিনে রেখেছিল। নানা যা টাকা দেন তা দিয়ে কেবল কলেজের রিক্সা ভাড়া হয়। কিন্তু এই সপ্তাহে নিবৃত্তি হেঁটে কলেজে যাচ্ছে, জমিয়ে রাখছে টাকাগুলো নতুন বই কিনবো বলে। সাথে ফেসবুকে নিজেও টুকটাক লেখালেখি করে। রাতের আকাশ আজ ভারী, মেঘ জমেছে, হয়তো বৃষ্টি নামবে। গল্পের পরবর্তী অংশ আপলোড করে ফোনটা পাশে বুট করে রাখলো। বাবার কথা খুব মনে পড়ছে। সামান্য কষ্ট পেলেই তার মুখ ভেসে ওঠে।
নিবৃত্তি মনে মনে ভাবে, যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আমার এত দুঃখ থাকতো না। আমার কেউ নেই দুনিয়াতে, যারা আছে তারা কি আমার মনের কষ্ট বোঝে? হুম, সবাই কেমন পর পর লাগে। এত বড় পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আশ্চর্য, এত দুর্ভাগা আমি। কেন আল্লাহ আমাকে এত নিঃস্ব করে দিলেন? আমার থেকে বাবাকে আলাদা করলেন। কেন এমন ভাগ্য দিলেন যেখানে ভালোবাসা আর পরিবার নামে কোনো শব্দ নেই? নিবৃত্তির গাল বেয়ে টুপটুপ করে জল পড়ছে, বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে। একবারে কলেজের ড্রেস পরে নিবৃত্তি নিচে নামলো, চুলগুলো ঘাড়ের কাছে খোপা করা। ইতিমধ্যে সবাই খেতে শুরু করেছে। নিবৃত্তি চেয়ার টেনে বসে আস্তে ধীরে খাওয়া শুরু করলো। নানা ভাই বলল, আজ এত সকাল সকাল যে? জি, অ্যাসাইনমেন্ট আছে, বাকিটা ক্লাসে যেয়ে শেষ করতে হবে। সন্ধ্যার পর আমার রুমে আসবে, কথা আছে তোমার সাথে। আচ্ছা নানা ভাই। নিবৃত্তি খেয়াল করলো জেবা খালা তার সাথে কথা বলছে না। অন্যদিন হলো তো এতক্ষণে কত খুনসুটি করতো, কিন্তু আজ কেমন একটা গম্ভীর ভাব, যেন নিবৃত্তিকে চেনে না। সে আর কথা বলল না, ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। আজগর সাহেব জেবাকে বললেন, ওর সাথে এমন আচরণ করো না মা, ও বাচ্চা মেয়ে, ওর তো এতে কোনো দোষ নেই। জেবা শান্ত গলায় বলল, আছে আব্বা, আর দোষটা হলো ওর রূপ। ওর এই রূপ সৌন্দর্যের জন্য আজ আমার এই অবস্থা। তুমি ওকে এই বাড়িতে না আনলে আমার সাথে এমন হতো না। কি বলছিস? মেয়েটাকে আমি ফেলে দিতাম? আমার লাবণের মেয়ে, আমার মেয়ের রক্ত বইছে ওর শরীরে, কিভাবে ফেলে আসতাম ওকে? জেবা আর কথা না বলে চুপচাপ খাওয়া ছেড়ে উঠে গেল। আজগর সাহেব দীর্ঘশ্বাস চালেন। ফরিদা বেগম কাছে এসে বললেন, তুমি কি ঠিক করেছো গো? আমাদের মেয়েটা ওর কি হবে? আমি সব জেনে বুঝেই করেছি ফরিদা, ভরসা রাখো। নেবুকে তো আর জলে ফেলে দিতে পারি না, ও আমার রক্ত। আমি যতদিন বেঁচে আছি ও আমার দায়িত্ব। আর রইল যাবার কথা, ওর জন্য আল্লাহ ঠিক কিছু না কিছু ঠিক করে রেখেছেন। রাস্তার পার ধরে হাঁটছে নিবৃত্তি আর কানিজ। সকালে রোদটা কেমন নরম হয়ে এসেছে। নিবৃত্তি এক নাগারে কথা বলে যাচ্ছে, আর কানিজ মন দিয়ে শুনছে। মাঝে মাঝে মাথা নাড়িয়ে বিজ্ঞের মতন ভাব ধরছে। কানিজ নিবৃত্তির ছোটবেলার বন্ধু, সই, একমাত্র সুখ দুঃখের সাথী। নিবৃত্তি কাল ঘটে যাওয়া সব কাহিনী ওকে বলল। কানিজ মাথা নাড়িয়ে আবারও বিজ্ঞদের মতন একটা ভাব নিয়ে বলল, কিছু তো একটা হইছে বুঝলি, না হলে জেবা খালাপনি এমন কেন করবে? আরে আমিও তো সেটা বলছি, কিন্তু কারণটা কি? তোর কাছে তো কারণটা জিজ্ঞেস করছি আমি। আমি কিভাবে বলবো আজও? তুই যেখানে আমিও তো সেখানে। ঠিক সেই সময় পাশ দিয়ে কয়েকটা ছেলে যেতে যেতে ওদের উদ্দেশ্যে সালাম ঠুকে দিল। আসসালামু আলাইকুম ভাবি। নিবৃত্তি মাথা নিচু করে আনমনা হয়ে সালামের উত্তর করল। ওয়ালাইকুম আসসালাম। কানিজ নিবৃত্তির বাহুতে এক গুতা মেরে ফিসফিস করে বলল, কিরে, তুই কার ভাবি হইলি? এই ছেলেগুলো তোরে ভাবি বলে কেন? কি বলছিস? আমি একজন সুন্দরী কুমারী মেয়ে, আমি কেন ওদের ভাবি হব? হাজব। পিছনে ফিরে দেখে ছেলেগুলো ততক্ষণে অনেক দূরে চলে গেছে। নিবৃত্তি এবার হেসে বলল, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস, চোখের সাথে তোর কানও গেছে রে কানি। বিয়ের আগে এই অবস্থা, আহারে। কানিজ চশমাটা ঠিক করে বলল, হবে হয়তো, কিন্তু আমাকে কানি কেন বললি? তোকে না বলেছি আমাকে কানিজ বলে ডাকবি, নট কানি। নিবৃত্তি ওর ঘাড়ে এক হাত দিয়ে বলল, আরে জান, কানিজ যা কানিও তা, দুটো শব্দই একই, সাহিত্য বুঝিস? না। তাহলে চুপ থাক, যেমন ডাকি মেনে নিয়ে খুশি থাক। টানা 3 ঘন্টার ক্লান্ত শেষে ওরা হাঁপিয়ে বের হলো। নিবৃত্তি বলল, এত বড় বড় লেকচার কে দে ভাই? কানিজ হেসে বলল, কে আবার? স্যাররাই তো দেয়। নিবৃত্তি বিরক্ত হয়ে তাকালে ওর দিকে। এই মেয়ে সবসময় নিবৃত্তির মাথা খাওয়ার জন্য তৈরি থাকে। ঠিক তখনই সামনে নিলয় স্যার এসে দাঁড়ালেন। কি ব্যাপার নিবু, ক্লাস শেষ? জি স্যার। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি স্যার। আমি রাতে কল দিয়েছিলাম, ধরোনি কেন? সরি স্যার, ঘুমাচ্ছিলাম। আচ্ছা, এরপর কল দিলে ধরো কেমন? জি স্যার।
স্যার চলে যেতেই কানিজ নিবৃত্তির দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। স্যার তো পুরো হাবুডাবু পাচ্ছে তোর প্রেমে নিবু। চুপ কর, শিক্ষক বাবার সমতুল্য, পড়িসনি? ধুর বেডি, কিছু শিক্ষক তো জামাইয়ের সমান হয়। ছি, নষ্ট পিও ফিল। এমন সময় পেছন থেকে ফারদিন এসে কানিজের হিজাব টেনে ধরল। কানিজ চিৎকার করে উঠল। এই, কোন হতচ্ছাড়া আমার হিজাব ধরছিস? সামনে আয়। ফারদিন হেসে লাফিয়ে সামনে এসে বলল, আমি ধরছি, এখন কি করবে? ওদের দুজনকে ওভাবে ফেলে নিবৃত্তি ক্যান্টিনে চলে গেল। এ ওদের রোজকার ঝামেলা। ফারদিনের সাথে ওদের পরিচয় ছোট থেকে, এরপর একই কলেজে পড়া। ফারদিন ওদের 2 ব্যাচ সিনিয়র, মেডিকেল লাইনে পড়ছে। ওরা এখন ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল ব্যাচ। আপাতত নিবৃত্তির ভীষণ খিদে পেয়েছে। ক্যান্টিনের ভাইটাকে বলল, রাজু ভাই, একটা কেক দিন। ভাইয়া হাসি মুখে কেক এগিয়ে দিয়ে বললেন। ভাবি, টাকা দিতে হবে না। নিবৃত্তি কপাল কুঁচকে বলল, কেন? আমার নাম ভাবি না, নিবৃত্তি, ভুলে গেলেন নাকি? রাজু ভাই হেসে বললেন, না না, কিন্তু টাকা নিলে ভাইয়া আমার খবর করে দিবে। আমি নিতে পারবো না ভাবি, জান বাঁচান ফরজ। ঠিক তখনই কানিজ আর ফারদিন এসে যোগ হলো। ফারদিন জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? দেখ না, রাজু ভাই টাকা নিচ্ছে না, বলছে নাকি কোন ভাই রাগ করবে। তারপর আবারও কয়েকটা ছেলে পাশ দিয়ে যেতে যেতে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম ভাবি। এবার সত্যি মেজাজ বিগড়ে গেল নিবৃত্তির। সে জোরে জোরে চিৎকার করে উঠল, আরে হ্যাঁ জো, আমার নাম নিবৃত্তি, ভাবি না। কানিজ নিবৃত্তির হাত টেনে শান্ত করতে লাগলো। ঠান্ডা হবে স্টু, তুই এমনিতেই হট, এখন আবার গরম হলে আগ্নেয়গিরি ফাটবে। তুই দেখিস, কালই খুঁজে বের করব কে আমার নামে এই ভাবি ছাবি চালাচ্ছে। নিবৃত্তি সন্ধ্যার নাস্তা শেষ করে নানা ভাইয়ের রুমে গেল। নানা ভাই খবর পড়ছিলেন। নিবৃত্তিকে দেখে তা নামিয়ে তার বিপরীতে ইশারা করে বসতে বলেন। সে গিয়ে বসলো। নানা ভাই কিছু সময় চুপ থাকলেন, মনে হয় কথা সাজাচ্ছেন। নিবৃত্তির বুকের ভেতর ঠিপ ঠিপ শব্দ হচ্ছে, যা সে ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। নিবৃত্তি মাথা ঘুরিয়ে আশেপাশে দেখল, নানুমণি নেই, কোথাও হয়তো রান্নাঘরে। নানা ভাই বললেন, তোমার বয়স কত জানি? নিবৃত্তি ধ্যান ভেঙে নানা ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর করলো, জি, সামনের মাসে 21 হবে। গুড, এটাই মেয়েদের বিয়ের বয়স। এখন যদি পদক্ষেপ না নেই তাহলে পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে। নিবৃত্তি কথার আগামাতায় কিছু না বুঝেই তার কথায় সম্মতি দিয়ে উপর নিচ মাথা নাড়ালো। নানা ভাই বললেন, পরশু তোমার বিয়ে, সেভাবে নিজেকে প্রস্তুত করো। কথাটা কর্ণপাত হওয়া মাত্র নিবৃত্তির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। চোখের কোণায় পানি জমে উঠল। অবিশ্বাস্য কথা, বিয়ে এখনই কেন? সে কিছু বলার আগে নানা আবার বললেন, এটা ভেবো না যে নানা ভাই তোমাকে ভালোবাসে না বলেই বিয়ে দিচ্ছে এত তাড়াতাড়ি। নানা ভাইয়ের কিছু বাধ্যতার জন্য এই পদক্ষেপ নেওয়া। কখনো আমাকে এর কারণ জিজ্ঞেস করবে না নিবু। সময় হলে আমি নিজে থেকে তোমাকে সবটা বলবো, বুঝতে পেরেছ? নিবৃত্তি তর্ক করল না, কেননা তর্ক করা তার সাথে যায় না। সে নানা ভাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে। এতটুকু দিনে তার প্রতি নিবৃত্তির আলাদা টান, মায়া চলে এসেছে। আপন মানুষ সে হারাতে চায় না। সে আর কথা বলতে পারছে না, গলায় সব কথা এসে দলা পাকিয়ে যাচ্ছে। নানা ভাই ফের বললেন, ভালো থাকবে তুমি। আমার উপর আর আল্লাহ পাকের উপর ভরসা রাখো। যাও, এখন ঘরে যাও, পড়তে বসো। ওই রাতে নিবৃত্তির আর ঘুম হলো না, কিন্তু চোখের পানিতে বালিশ ভেজে জুবুথুবু হয়ে গেল। মানুষের মনে মানুষ কষ্ট দেয়, কারণ মানুষের লাগবে সে ব্যাপারে মানুষ খুব কমই ভাবে। অনেকে আবার চাই যাতে মানুষ মনে কষ্ট পায়। মানুষ নিজের মনের কষ্টগুলোর জন্য এমন মানুষদের থেকেই সহানুভূতি চায় যারা তাদেরকে কষ্ট দেয়। নিবৃত্তির ক্ষেত্রেও তাই হলো। সে আবারও বেহায়া সেজে খালামণির দুয়ারে হাজির হলো, এটা ভেবে যে এই বিপদ থেকে হয়তো খালামণি তাকে বাঁচাতে পারবে। নিবৃত্তি আস্তে করে দরজাটা খুলে ভেতরে ঢুকলো। জেবা খালামণি বিছানায় বসেছিলেন। নিবৃত্তির দরজার নখে এক হাতে ধরে রেখে উকি মেরে বলল, খালামণি ব্যস্ত? গম্ভীর গলায় তিনি বললেন, না, বল। নিবৃত্তি ভেতরে ঢুকে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাগের মতো কিছু করেছিস? তার পাল্টা প্রশ্নে নিবৃত্তি দমে গেল।
মনে মনে ভাবলো, হিসাব মিলছে না। আসলে হয়েছেটা কি? জেবা খালামণির হঠাৎ এমন পরিবর্তন, তারপর আমার বিয়ে। এটা কি আমার জীবন নাকি কোনো সিনেমার ট্রেলার? কাহিনীর মোড় চোখের পলকে ঘুরে যাচ্ছে। নিবৃতি জিজ্ঞেস করলো, তুমি জানো নানা ভাই আমার বিয়ে ঠিক করেছে? এটা জানাতে এসেছিস? বাহ, এতটা খুশি যে মাইক দিয়ে সবাইকে জানিয়ে বেড়াচ্ছিস। না, আমি চাই তুমি জানো যে আমি এই বিয়েতে রাজি না। আমি এখন বিয়ে করতে চাই না। প্লিজ খালামণি, তুমি একটু নানা ভাইকে বোঝাও, তোমার কথা উনি শুনবেন। তোর সমস্যা তুই নিজে সমাধান কর, আমাকে এর মধ্যে জড়াস না। আমি কি আমার সমস্যা নিয়ে কখনো তোর কাছে গেছি? না, আসেননি কখনো। কিন্তু আমার সমস্যা তোমরা ছাড়া আর কে দেখবে বলো? কেউ তো নেই আমার। নিবৃতি দেখলো জেবা খালামণির মুখটা মুহূর্তে নরম হয়ে গেল। তবুও বাহ্যিক গাম্ভীর্য ধরে রেখেই বললেন, আমার মাথা ধরেছে নিব, এখন যা ঘুমাতে দে। নিবৃতি আর কিছু বলল না, নীরবে রুম থেকে বেরিয়ে এলো। ছ্যাঁচড়ামি জিনিসটা তার সাথে যায় না। একবার কেউ না বলে দিলেই তার কাছে নিবৃতির আর ফিরে যেতে ইচ্ছে করে না। কি করব কিছুই বুঝতে পারছে না। আনমনা হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। নিবৃতির রুমের দরজাটা পুরনো কাঠের, সেকালের অনুভূতি দেয়। নানা ভাইয়ের এই দোতলা বিশিষ্ট বাড়িটা পুরনো আমলের, বেশ পছন্দের তার। ছাদের চারপাশে নানা রকম গাছ লাগানো। নিবৃতি গিয়ে একপাশে বসলো, আকাশের দিকে চেয়ে রইল। হঠাৎই আব্বুর মুখটা ভেসে উঠল। মানুষটা তাকে শান্তি দেবে না, বারবার এসে মনে নাড়া দেয়, ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। খুব আনলাভড ফিল হচ্ছে। এত অবহেলা কি তার প্রাপ্য? আচ্ছা, যার সাথে তার বিয়ে হবে তার সাথে কথা বলে তো দেখতে পারে। যদি সে নিজেই বিয়ে ভেঙে দেয় তাহলে তো সব মিটে যায়। ভাবনাটা আসতেই মুখে একটুখানি আলো ফুটে উঠল নিবৃতির। এখন ভালো লাগছে, হালকা লাগছে। কিন্তু পর মুহূর্তেই মনটা আবার নিস্তেজ হয়ে গেল। এটা ভেবে যে ওই লোকটার অ্যাড্রেস কোথায় পাবে। নিবৃতি তো ওনার নাম, নাম্বার, ছবি কিছুই দেখেনি। হাতে শুধু আজকের দিন। আর এই বাড়ির কেউ তাকে সাহায্যও করবে না। ঠিক তখনই ফোনের টিং টিং আওয়াজ বেজে উঠল। কানিজ কল করেছে। নিবৃতি বলল, হ্যালো। নীলয় স্যার অ্যাক্সিডেন্ট করেছে নিবু, শুনেছি অবস্থা খুব খারাপ। কি? কখন? গতকাল রাতে, এখন হাসপাতালে ভর্তি। শুনেছি কোনো এক ভিনদেশি গাড়ি এসে নাকি ধাক্কা মেরে চলে গেছে। কি বলছিস? এত নিষ্ঠুর মানুষ হয়? হয় নিবু, হয়। না হলে ওনাকে রাস্তায় একা ফেলে যায়? ওই গাড়ির এখন কোনো হদিশই নেই, একদম গায়েব। তুই যাচ্ছিস দেখতে? হ্যাঁ, আমি আর ফারদিন যাচ্ছি, তুই যাবি? না, মনে হয় আমার বের হওয়া নিষেধ। কেন? কাল আমার বিয়ে। কি বললি? কানিজের চিৎকারে নিবৃতি কান থেকে ফোনটা একটু দূরে সরিয়ে নিল। মনে হলো ও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বৈদ্যুতিক শক খেয়েছে বেচারি। এরপর সে আবার কানে ফোন রেখে বলল, আমি মজা করছি না, এটা সত্যি। হুট করে কিভাবে কি? জানি না, নানা ভাই রাতে ডেকে বলল। এখন আমি কি করব কানিজ? এই বিয়ে আমি চাই না। আমি তো ওনাকে দেখিইনি, নামও জানি না। কেউ আমার কথাও ভাবছে না, নিজেদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছে। আমার মতামতের কোনো দাম নেই এই বাড়িতে। কান্না করিস না, নিজেকে সামলা। এখন শক্ত হতে হবে নিবু, ভেঙে পড়লে চলবে না। আমি পরে কল দিব তোকে, রাখছি। বসে কল কেটে দিল। কার্নিস হয়তো কিছু বলতেই চাচ্ছিল, কিন্তু সুযোগ পেল না। কার্নিস কিছু করতে পারবে না এই বিষয়ে নিবৃত্তি জানে। অহেতু কথা বাড়ানো, আর তার কারোর সাথে কথা বলারও ইচ্ছে নেই এখন। বিশাল এক হলরুম, আলো এসে কেবল ছুঁয়ে যাচ্ছে মাঝখানে এক সোফায়। সেখানে নিঃশব্দে বসে আছে এক শ্যাম পুরুষ, কালো শার্টের হাতা গোটানো, কবজিতে চকচক করছে সিলভার ঘড়ির ধাতব বাঁধন। ডান হাতে ওয়াইনের গ্লাসটা আঙুলের ফাঁকে ধীরে ধীরে ঘুরছে, মাঝে মাঝে তার থেকে অন্যমনস্ক চুমুক দিচ্ছে। চোখ দুটি স্থির হয়ে আছে সামনের দেওয়ালে টাঙানো বড় এক ছবির ফ্রেমে, যেন সেই ফ্রেমে তার পৃথিবী থেমে গেছে। ঠোঁটে তার বাঁকা হাসি। নিম্নস্বরে নিজের সঙ্গেই বলল, তোমাকে আল্লাহ নিঃস্ব করেছে আমাকে দেওয়ার জন্য। তোমার এই নিঃস্ব জীবন পুরোটাই আমার। যে জীবনের ভার তোমার কাছে যন্ত্রণার, সেই ভার আমি কিনে নিলাম চড়া দামে। এখন তোমার জীবনের মূল্য অনেক। ইউ আর মাই আনহেলদি অবসেশন। ওয়েলকাম টু মাই হ্যাভেন মাই লাভ। পরের দিন লাল রঙের শাড়ি জড়িয়ে নিবৃতি আয়নার সামনে বসে আছে। মাথার উপর সোনালি রঙের ঘোমটা,
সাজ মাত্র শেষ হলো, মনটা ভারী হয়ে আছে। মনটাকে যদি সাজানো যেত, কেউ এই মনের খবর জানে না, কেউ রাখলে তো জানবে। চোখ তুলে আয়নায় নিজের মলির মুখটা দেখলো। অদ্ভুত, আজও এই মুখে সৌন্দর্য লেগে আছে। নিবৃত্তি বিরক্ত হলো, মনে মনে ভাবলো, আমি চাই আজ আমাকে অসুন্দর লাগুক, বিচ্ছিরি লাগুক, বরপক্ষ এসে যেন আমাকে দেখে উল্টো পথে ভেগে যায়। কিন্তু ভাগ্য সবসময় নিবৃত্তির ইচ্ছের উল্টো পথেই হাঁটে। আজও তাই হলো। অনিচ্ছার সত্ত্বেও চোখে মুখে এক অজানা মাধুর্য লেগে আছে। পেছন থেকে জেবা খালামণি এসে চুপচাপ আয়না ভেদ করে নিবৃত্তির দিকে তাকিয়ে রইলেন। আয়নায় তার দৃষ্টি নিবৃত্তির চোখের সাথে মিলতেই তিনি নিচু স্বরে বললেন, তুই বিয়েতে রাজি না তাই না? নিবৃত্তি মাথা নাড়িয়ে কাপা গলায় বলল, না খালামণি, করতে চাই না আমি, প্লিজ আমাকে বাঁচাও। এক মুহূর্ত চুপ থেকে খালামণি আয়নার প্রতিফলনে নিবৃত্তির চোখে চোখ রেখে বললেন, তাহলে এপাশের দরজা দিয়ে পালিয়ে যা। নিবৃত্তি হতভম্ব হয়ে ঘুরে তাকালো। বুকের ভেতর কাঁপুনি উঠল। মনে মনে ভাবলো, পালাবো, সত্যি পালাবো? নিবৃত্তি হতভম্ব হয়ে খালামণির দিকে এখনও তাকিয়ে আছে। তিনি ধীরে ধীরে নিবৃত্তির কাছে এগিয়ে এসে বললেন, এরপর আমাকে দোষ দিতে পারবি না, আমি তো সাহায্য করতে এসেছি। সময় কম, সবাই নিচে অপেক্ষা করছে। তুই যদি এখন না যাস, পরে আর কোনো সুযোগ পাবি না। নিবৃত্তির বুকের ভেতর হৃদস্পন্দন যেন ছুটে চলেছে। ঠিক ভুল কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পায়ে নুপুরের শব্দ যেন আজ বিষের মতোই বাজছে কানে। খালামণি আলতো করে ঘোমটা নামিয়ে দিলেন নিবৃত্তির মুখে। এপাশের দরজাটা খুললেই বারান্দা পড়বে, সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামবি। পেছনের গেটটা আমি খুলে রেখেছি। নিবৃত্তি একবার আয়নায় তাকালো, নিজেকে দেখলো। লাল শাড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। এই সাজ আজ তার নিজের জন্য নয়, একটা অবাঞ্ছিত সম্পর্কের জন্য। এমন সম্পর্ক সে চায় না। সে মনে মনে ভাবল, বিয়ে মানেই একটা ভয়ঙ্কর বন্ধন। চোখে জল এসে গেল নিবৃত্তির, তবুও সাহস সঞ্চয় করে বলল, খালামণি, আমি পালিয়ে কোথায় যাব? কোথাও একটা গিয়ে নিজেকে লুকিয়ে ফেল। পরিস্থিতি স্বাভাবিক হলে কাল সকালে বাসায় ফিরে আসবি, বাকিটা আমি সামলে নেব। নিবৃত্তি দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো। তার কেন যেন মনে হচ্ছে এটাই তার এই বাড়িতে শেষ থাকা। মায়া লাগছে ভীষণ। নানাকে দেখতে ইচ্ছে করছে। মনে মনে ভাবলো, আচ্ছা, একটা পার্কে লুকিয়ে গিয়ে দেখে আসব, তারপর তিনি আমাকে মেনে নেবেন। না না, এখন গেলে যদি ধরা পড়ে যায়। এরপর নিঃশব্দে দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। রাতের ঠান্ডা বাতাস নিবৃত্তির মুখে লাগতেই মনে হলো ভেতরের অস্থিরতা আরও জড়সড় হয়ে তাকে জড়িয়ে ধরেছে। সে পায়ের গতি বাড়ালো। জামশেদ মির্জা অপূর্বকে বললেন, আমি তোমাকে আবারও বলছি, বিয়ে কোনো ছেলে খেলা নয়। এটা তোমার ক্যাসিনো প্লে গ্রাউন্ড না, যে যখন ইচ্ছে হলো নিজের মতো বদল করে টাকার বিনিময়ে খেলা জিতে নিলে। শুভ কাজে ঝামেলা বাকিও না তো বাবা। এটা শুভ কাজ। বিয়ে নাম করে যে অধর্ম তুমি করতে যাচ্ছ, সেটাকে শুভ বলছো? তোমার মাঝে শিক্ষার অভাব, ভদ্রতার অভাব। আমি তোমাকে মানুষ করতে পারলাম না। তো কি আমাকে জ্যান্ত জানোয়ার মনে হচ্ছে? তোমার সামনে রক্তে মাংসে গড়া একজন মানুষ দাঁড়ানো, চোখে কি কম দেখো? আমি বলছি কারণ তোমার মত যে কোনো মুহূর্তেই পাল্টে যায়। মেয়েটার একুল ওকুল কেউ নেই। পরিবারহীন মেয়েটার জীবন নষ্ট করো না। এই সিদ্ধান্তের সাথে একটা মেয়ের গোটা জীবন জড়িয়ে আছে, এটা মাথায় রেখো। ও যখন ভেতরে কারসাজি জানতে পারবে, তখন কি হবে? ওসব বাদ দিয়ে আমাকে দেখো, বলো কেমন লাগছে? হ্যান্ডসাম না? জামশেদ মির্জা আর কোনো কথা না বলে সোফা ছেড়ে গাড়ির দিকে রওনা দিলেন। অপূর্ব মাথা নিচু করে শব্দহীন হাসল। এর ভেতর তার এক লোক এসে কানে কানে ফিসফিস করে কিছু একটা বলল। তার প্রেক্ষিতে মুহূর্তেই অপূর্বের হাস্যজ্জ্বল চেহারা ক্রোধে পরিবর্তন হলো। অপূর্ব বলল, গাড়ি স্টার্ট দে। এরপর নিজে নিজেই বিড়বিড় করলো, কাজটা ঠিক করলে না তুমি বাটারফ্লাই? ওটার এত শখ তোমার? আজ সব পাকা ছেটে দেব আমি, দেখি কত উঠতে পারো তুমি। রাত্র ছিল নরম আলোয় ভেজা। আকাশ জোড়া তারা আর হালকা বাতাসে উড়ছে নিবৃত্তির ঘোমটার প্রান্ত। লাল শাড়িটা এখন যেন তার কাছে বোঝা, তবুও দৌড়াচ্ছে। খালামণির বলা মতো পেছনের গেট পার হয়ে বেরিয়ে এসেছিল যখন। চারপাশ নিস্তব্ধ,
কেবল দূরের মন্দিরের ঘণ্টার শব্দ পাচ্ছে। আশেপাশে হয়তো কোনো মন্দির আছে। জায়গাটা নিবৃত্তি চেনে না। খুলনা শহর এখনও তার কাছে এক অচেনা গোলকধাঁধা। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি, এর বাইরে তার যাওয়া হয়নি কখনো। ছোট জীবনের সাথে সীমাবদ্ধতা ও স্বল্প ছিল। রাস্তাঘাট, মোড়, দোকান কিছুই পরিচিত নয়। সামনে একটা ছোট্ট টং দোকান চোখে পড়ল। চারপাশে লোকজন নেই বললেই চলে। নিঃশব্দ রাস্তার পাশে গিয়ে দোকানের বেঞ্চে বসে পড়ল। দোকানদার চাচা আর চোখে বারবার তাকাচ্ছে তার দিকে। তার হয়তো বুঝতে বাকি নেই যে সে কারো পলাতক বউ। নিবৃত্তির চা খেতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে 1 টাকাও নেই। মনে মনে ভাবলো দোকানদার তো পারে মাঝে মাঝে কোনো এতিম মিসকিনকে চা খাওয়াতে। কেন যে তারা এমন নেক কাজ করে না কে জানে। অগত্যা সে সব ইচ্ছে গিলে নিয়ে চুপচাপ বসে রইল। মনে হচ্ছে মস্তিষ্কটা কাজ করাই বন্ধ করে দিয়েছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ভাবলো এখন যদি স্টেশনে চলে যায়, ওখানে তো অনেকেই রাত কাটায়। আশ্রয়হীন মানুষেরা দিনের পর দিন ওখানে পড়ে থাকে। আমি পারবো না কেন? আমিও তো আশ্রয়হীন মানুষ, শুধু পার্থক্য হলো ওদের কেউ নেই আর আমার থাকতেও কেউ নেই। ঠিক তখনই দূর থেকে কয়েকটা গাড়ির শব্দ কানে এলো। শব্দ যতই কাছে আসছে ততই বুকের ভেতর দৌড়াচ্ছে আতঙ্ক। না ভেবে না দেখে উল্টো পথে দৌড় লাগালো আবারও। সামনের খোলা মাঠ, সেখানে সে প্রাণপণে ছুটছে। শুধু একটা চিন্তা, যেভাবেই হোক এই বিয়ে সে করবে না। নানা ভাইয়ের হাতে ধরা দিলে সব শেষ। কিছু দূর যেতেই নিবৃত্তির পা থেমে গেল। মনে মনে ভাবলো নানা ভাইয়ের তো কোনো গাড়ি নেই, তাহলে উনি এভাবে আসবেন কিভাবে? অন্য কারো গাড়িও তো হতে পারে। নিজের এই আতঙ্কিত বোকামির জন্য মনে মনে নিজেকেই 2টো গালি দিল নিজেই। এরই মাঝে নিবৃত্তির সামনে একদম পথ রোধ করে দাঁড়িয়ে গেল একটি কালো টয়েটো নামের গাড়ি। তার পরপরই চারপাশ ঘিরে ফেললো আরও কয়েকটা ভিনদেশি গাড়ি। নাম না জানলেও বোঝা যায় এর মালিকরা নিশ্চয়ই বড়লোক। নিবৃত্তি গাড়িগুলোর মালিকের ব্যাংক ব্যালেন্স কল্পনা করেছিল। ঠিক তখনই সবচেয়ে চকচকে গাড়ি থেকে নেমে এলো একজন পুরুষ। মেরুন রঙের শেরওয়ানি পরিহিত। আশ্চর্যজনকভাবে নিবৃত্তির সাথে ম্যাচিং না। লোকটা কেবল পুরুষ নয়, অসাধারণ সুদর্শন পুরুষও বটে। চোখে একরাশ ঝড়। মেরুন রঙের পাঞ্জাবির গলার বোতামগুলো খোলা। বাতাসে ডুলোটিং বুকের কাছে থাকা পশম। হাঁটার ভঙ্গিটা অন্যরকম। বড় বড় কদমে মুহূর্তে নিবৃত্তির খুব কাছে চলে এলো। এক হাতে তার কবজি শক্ত করে ধরল। এরপর ভারী গলায় বলল, আর ইউ লস্ট বেবি গার্ল? নিড হেল্প? নিবৃত্তি হতবাক। তার মুখের কেমন বাঁকা হাসি। এই অচেনা লোক এমন পাগলের মতন কথা বলছে কেন? সে অবাক হয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল তার দিকে। বলল, আপনি আমার হাত ধরেছেন কেন আঙ্কেল? আমি আপনাকে চিনি না, রং নাম্বারে এসেছেন। বলে তার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলো। ছটফট করতে লাগলো। লোকটার কপাল কুঁচকে গেল। হয়তো আঙ্কেল সম্বোধন শুনে রাগান্বিত চোখ জোড়ায় যেন ঝড় নামলো। সেই চোখে এমন কিছু আছে যা এক মুহূর্তে নিবৃত্তির ভয়ের জায়গায় কাঁপন জাগিয়ে দিল। সে ধীর গলায় অদ্ভুত গাম্ভীর্য নিয়েই বলল, এই সাজে তুমি পালিয়ে যাচ্ছ? আর পালিয়ে যাচ্ছই বা কোথায়? আমার ইচ্ছের বিয়ে নয় এটা। আপনি কে? আর আপনাকেই কেন বা বলবো আমি? সাদা সালোয়ার কামিজ পরা এক রমণী ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। কোমর পর্যন্ত খোলা চুল হাঁটার তালে তালে এদিক ওদিক দুলছে। সোজা উঠে গিয়ে সে থামলো এক বিশাল মাস্টার বেডরুমের সামনে। মির্জা হাউসের 2য় তলায় এই মাস্টার বেডরুমটা যেন রাজপ্রাসাদের মতন সাজানো। এরপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সে। সামনের দেওয়ালে বড় করে টানানো এক পুরুষের ছবির ফ্রেমে তার কাপা হাত রাখলো। এরপর পাশের টেবিলের ওপর রাখা ছোট একটা ছবি তুলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। 2 হাতে ছবিটা উঁচু করে চোখের ওপর ধরে মৃদু হাসলো। তার দৃষ্টি প্রেম ভরা। মনে মনে ভাবলো, কতদিন হয়ে গেল তোমার যাওয়ার, এখনো এলে না। আর কতদিন আমার সাথে লুকিয়ে লুকিয়ে থাকবে আবরাজ? এক সময় না এক সময় তো তোমাকে আমার হাতে ধরা দিতেই হবে। শেষ কথাটুকু বলে সে লজ্জায় সিটিয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। ম্যাডাম, রান্না শেষ। আসছি আমি। নাদিয়া চেঁচিয়ে উঠে বলল, দেরি করো না, আবরাজ এখনই চলে আসবে। সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে ফেলো। আর শোনো, চায়ের পানি আগে বসাও, আবরাজ এসেই চা চাইবে। জি ম্যাডাম। রান্নাঘরে গিয়ে ময়নার মাকে বলল। বলে তাড়াহুড়ো করে কাজে লেগে গেল ময়নার মা।
মির্জাবাড়ির ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন শীতল বেগম। গায়ে তার লং 3 পিস জড়ানো, ওড়না শরীর পেঁচিয়ে মাথা ঢাকা, চোখে পাওয়ার চশমা। তার সমস্তটা যেন আভিজাত্যের ছোঁয়া লেগে আছে। চারিদিক শান্ত, শুধু নাদিয়ার আওয়াজ শোনা যাচ্ছে বাড়ি জুড়ে। যেদিন আবরাজ বাড়িতে আসবে শোনে, সেদিনই মেয়েটা সকাল সকাল হাজির হয়। কে ওকে আবরাজ আসার খবর দেয় কে জানে। নাদিয়ার পাগলামিতে শীতল বেগম নিঃশব্দে হাসে। নাদিয়া এসে তার পাশে বসে গদগদ মুখে বলল, মামুনি বলো না, কখন আসবে তোমার ছেলে? শীতল বেগম পেপার পড়া অবস্থায় বললেন, ওর সময়ের কোনো ঠিক আছে? ধুর, আর পারছি না। তোমার ছেলেটা একেবারে বদ, আমাকে খুব জ্বালায়। শীতল বেগম আবার হাসলেন। ঠিক তখনই বাইরের গেট দিয়ে গাড়ির শব্দ ভেসে এলো। আবরাজ এসেছে। ওর গাড়ির একটা আলাদা শব্দ আছে। নাদিয়া চেনে এই শব্দ। ওর বুকের ভেতরও যেন হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেল। সে বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে। মুখ লজ্জায় রাঙা। ভেতরের দরজা খোলা ছিল। আবরাজ মির্জা চেহারা সবসময়ের মতন গম্ভীর। বড় বড় পা ফেলে ভেতরে ঢুকলো সে। কিন্তু সে একা না, তার কোলে অচেতন এক মেয়ে। মেয়েটির গায়ে লাল বিয়ের লেহেঙ্গা, ঘোমটা মেঝে ছুঁয়ে পড়েছে, এক হাত ঝুলে আছে, মাথাটা ঠিক আবরারের বুক বরাবর ঠেকানো। দৃশ্যটা দেখা মাত্রই মুহূর্তেই নাদিয়ার মুখ ফ্যাকাশ হয়ে গেল, ঠোঁটের হাসি মিলিয়ে গেল। আবরাজ শান্ত গলায় বলল, আম্মা, আমার রুম কি রেডি? হ্যাঁ। শীতল বেগম উঠে দাঁড়িয়ে বললেন। আবরাজ আর কিছু না বলে সোজা ওপরে চলে গেল। নাদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, মনে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই মেয়ে? আবরাজ তো ওরকম ছেলে না, মেয়েদের থেকে দূরে থাকে সবসময়। তাহলে অজানা এক ভয় জেগে বসলো তার। সে যা ভাবছে সত্যি যদি এমন কিছু, সে তো মরে যাবে। আবরাজকে ছাড়া সে মরে যাবে। ঠিক তখনই ফোন বেজে উঠল। নীলুফা বেগম কল করেছে। হ্যালো মা। তাড়াতাড়ি বাসায় আয় নাদিয়া, অপূর্বের অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। কি বলো? ভাইয়া না বউ আনতে গেল? তুই আয়, এত কথা ফোনে বলা যাবে না। আসছি আসছি আমি। নাদিয়া কল কেটে একবার ওপরে তাকালো, তারপর ছুটে বেরিয়ে গেল তাদের বাড়ি থেকে। এদিকে আবরাজ নিবৃত্তিকে বিছানায় শুয়ে দিল। মেয়েটির মুখের ওপর এলোমেলো চুল পড়ে আছে। আলতো করে তা সরিয়ে দিয়ে ময়নার মাকে বলল, গরম পানি আনো খালা, ওর শরীরটা ক্লিন করে দিও। তারপর আমার একটা সুতির 3 পিস পরিয়ে দিও। আচ্ছা ভাইজান। ময়নার মা এই বলে যেতে নিলেই আবরাজ ওকে থামিয়ে দিয়ে বলল, আর শোনো, ওর জামার সাইজটা চেক করে আমাকে বলবে। দেখলে ইব্রাহিম ওর যা লাগে প্রয়োজনীয় জিনিস দিয়ে যাবে। আচ্ছা। শীতল বেগম বিছানার এক পাশে বসে সবকিছুই দেখছেন। তারপর নিচু গলায় বললেন, এই সেই মেয়ে। আবরাজ নিঃশব্দে মাথা নাড়ল। হ্যাঁ আম্মা, খেয়াল রাখবেন ওর। আমার একটু কাজ আছে, ফিরে এসে আপনার সাথে কথা বলবো। আচ্ছা, বললেন শীতল বেগম। আবরাজ চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। নিবৃত্তির ঠোঁট কাঁপছে। নিঃশব্দে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল বালিশে। শেখ বাড়িতে চলছে পিনপতন নীরবতা। আজগর সাহেব গম্ভীর ও চিন্তিত মুখে বসে আছেন সোফায়। সামনে বসা জেবা, তার পাশে ফরিদা বেগম। জেবা বলল, এখন কি করবেন আব্বা? আমার তো ভয় করছে, ওরা একদম সুবিধার না। ওকে পালিয়ে যেতে দিয়ে তুই ভালো করেছিস। এখন এই ব্যাপারটাকে সামনে ধরে আমরা হয়তো বিষয়টা সামলাতে পারবো। এই লোক কি এটা মানবে? এমন সময় বাইরে থেকে গুলির আওয়াজ পুরো শেখ বাড়ি কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে কয়েকজন স্যুটবুট পরা লোকজন ছুটে এসে ঘিরে ফেলল শেখ বাড়ির ড্রয়িং রুম। জেবা আতঙ্কে মায়ের পেছনে লুকিয়ে গেল। তার কাপা হাত মায়ের আঁচল আঁকড়ে ধরল শক্ত করে। ভারী পদক্ষেপে আবরাজ ধীরে ধীরে বড় বড় পা ফেলে ভেতরে এলো। এসে সে আরামে সোফায় বসলো। এক পা তুলে রাখলো অন্য পায়ের উপর। বন্দুকটা হাতের মাঝে নেড়েচেড়ে খেলা করছে। তারপর ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আজগর শেখকে ইশারা করলো, ভয় পাবেন না, বসুন। আজগর সাহেব এক ঢোক গিলে সাবধানে সামনে থাকা সোফায় বসলেন। আবরাজ জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয় আবরাজ মির্জা একজন ভোদাই? এই কথা কেন বলছো? আমার সামনে গুনে গুনে এক একটা টাকা পকেটে ঢুকিয়েছেন। যা চেয়েছেন তার চেয়ে দ্বিগুণ মূল্য দিয়েছে, দেয়নি? হ্যাঁ দিয়েছো।
তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন? আমার দোষ না বাবা, সব তোমার ভাই অপূর্ব মির্জা করেছে। আচ্ছা, আপনার এতে কোনো হাত নেই? না, আমি ওকে নিষেধ করেছি, কিন্তু ও আমার কথা শোনেনি। আমার মেয়েকে দেখতে এসে নির্বিতের উপর নজর ফেলে, এরপর হুমকি ধামকি দিয়ে একদিনের ভেতরে বিয়ের আয়োজন করে। আবরাজ বলল, ওর ব্যবস্থা তো আমি করেছি, কিন্তু আপনারটা কি করব ভাবছি। এতটুকু বলে জেবার দিকে চাইল। ফরিদা বেগম বুঝতে পারে, দৌড়ে এসে আবরাজের হাত ধরে কেঁদে উঠলেন। না বাবা, ছেড়ে দাও, শেষবারের মতো ছেড়ে দাও, আমার মেয়ে নির্দোষ। আবরাজ হাত ছাড়িয়ে কিছু একটা ভেবে তাচ্ছিল হাসল, এরপর বলল, আমি ভাবতাম দুনিয়াতে সব খারাপ আমিই করতেছি, কিন্তু না, আমার থেকে বড় বন্ধু তো এখানে মজুদ। যাক, দেখে শুনে খুশি হলাম। তোরা নেমো খারামের গোষ্ঠী সব, আপনাদের সাথে মানুষ শব্দ যায় না। যাই হোক, এটা আমার দেখার বিষয় না। কাম টু দ্য মেইন পয়েন্ট। শোন, যেদিন থেকে ওকে আমি কিনেছি সেদিন থেকে ওর উপর তোর সব অধিকার শেষ। আজকে শেখ, ভাগ্য তোর সহায়, নাহলে বিশ্বাসঘাতকদের আবরাজ মির্জা বাঁচিয়ে রাখে না। দূরে থাকবে, আমার নজরের বাইরে থাকবে। খবরদার পড়িস না কিন্তু নজরে। শেষের কথাগুলো খুব ঝাঁঝালো কণ্ঠে বলে বেরিয়ে গেল আবরাজ। আবরাজ মির্জা শীতল মির্জা ও জুনায়েদ মির্জার অ্যাডপ্টেড সন্তান। 3 বছর বয়সে তাকে শীতল মির্জা এক এতিমখানা থেকে অ্যাডাপ্ট করে নিয়ে আসে। বিয়ের দীর্ঘ 12 বছর পরও সন্তান না হয় ভীষণ হতাশায় ভোগেন তারা। ডাক্তার দেখিয়েও কাজ হয়নি। এরপর পরিচিত এক এতিমখানা থেকে আবরাজকে নিয়ে আসে শীতল বেগম। 5 বছর আগে ব্লাড ক্যান্সারে জুনায়েদ মির্জা মারা যান। তিনি ঢাকায় 4টি গার্মেন্টস ফ্যাক্টরির এবং খুলনা 2টো গার্মেন্টস মালিক ছিলেন। তার বর্তমানে যার মালিকানায় এখন আবরাজ। ব্যবসায়িক বুদ্ধিমত্তা ও সাফল্য জুনায়েদ মির্জা ছিলেন এক উজ্জ্বল নাম। বাবার মৃত্যুর সময় আবরাজ ছিল কানাডায়। 3 বছর আগে গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরে আসে একেবারের জন্য, এবং তখন থেকে বাবার ব্যবসার হাল ধরে। মাকে নিয়ে মির্জা বাড়িতে আলাদা থাকে। অন্যদিকে আবরাজের চাচা জামশেদ মির্জা অলস প্রকৃতির মানুষ। বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশ নিয়ে তার দিন চলে। খুলনায় তাদের একটি ব্যাগের গার্মেন্টস রয়েছে, সেখান থেকে যা আয় হয় তাই দিয়ে তাদের বিলাসিতা। জামশেদের স্ত্রী নীলুফা বেগম শান্ত সাদাশীতে স্বভাবের মহিলা। তাদের 3 সন্তান। বড় মেয়ে এশা মির্জা, মেজ ছেলে অপূর্ব মির্জা, আর ছোট মেয়ে নাদিয়া মির্জা। অপূর্ব মির্জা ছন্নছাড়া বেপরোয়া গুন্ডা টাইপের ছেলে। বেশিরভাগ সময়ই এলাকায় নেতাগিরি এবং ক্লাবে সময় পার করে কাটায়। আর জামশেদ মির্জা সবসময় ভাইয়ের রেখে যাওয়া বিশাল সম্পত্তি দখলের চিন্তায় থাকে। আবরাজ এসব বিষয়ে ভালোভাবেই জানেন। অপূর্বের সঙ্গে তার সম্পর্কটা ভালো নয়। ছোটবেলা থেকে অপূর্ব আবরাজের জিনিসে ভাগ বসাতে স্বাচ্ছন্দ্য বোধ করত, ওকে হিংসে করত, আর সেই বদ অভ্যাস এখনও যায়নি তার। নিবৃত্তির নানা আজগর শেখ খুলনা শাখার মির্জা গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন কর্মকর্তা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে কর্মরত ছিলেন। একসময় কোম্পানি থেকে তিনি কিছু টাকা লোন নেন মেজ মেয়ের বিয়ে ও বাড়ির সংস্কারের কাজে, কিন্তু সময় মতো ঋণ শোধ করতে না পারায় দেনা বাড়তে থাকে। ছেলের সন্তান না থাকায় সেই ঋণের সমস্ত বোঝা আজগর শেখের একার কাঁধে এসে পড়ে। এদিকে বয়স ও শারীরিক দুর্বলতায় তিনি দিশেহারা হয়ে পড়েন। কিছুদিন আগে হঠাৎ মির্জাবাড়ি থেকে তার ছোট মেয়ে জেবার জন্য বিয়ের প্রস্তাব আসে। প্রস্তাবটি জামশেদ মির্জা পাঠায়। জামশেদ মির্জা তার ছেলেকে একটু দমিয়ে রাখতে ঘরে বউ আনার পরিকল্পনা করেন। বউটি হবে শান্ত শিষ্ট ঘরোয়া প্রকৃতির, এজন্য জেবাকে তার পছন্দ হয়। কিন্তু যেদিন তারা জেবাকে দেখতে আসে সেদিনই ঘটনাক্রমে নিবৃত্তি অপূর্ব মির্জার চোখে পড়ে। সেদিন থেকে শুরু হয় অপূর্বের নতুন খেলা। অপূর্ব জেবার সাথে বিয়ে ভেঙে দেয় এবং নিবৃত্তির নানাকে চাপ দিতে থাকে যেন নিবৃত্তির বিয়েটা তার সঙ্গে দেওয়া হয়। ভয় দেখাতে নিজের ছেলেপেলে লাগায়। অন্যদিকে আবরাজ এর 1 মাস আগে আজগর সাহেবের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিবৃত্তির জীবন কিনে নেয়। আবরাজ আর নিবৃত্তির দেখা পরিচয় পরের পর্বে। এসব ঘটনা জেবা যখন শুনতে পারে তখন থেকে নিবৃত্তির ওপর তার রাগ, জেদ, হিংসা চেপে বসে। এই রাগ দমিয়ে রাখতে না পেরে সে নিবৃত্তিকে বুঝিয়ে বিয়ে থেকে পালাতে সাহায্য করে। কেননা জেবা অপূর্বকে প্রথম দেখাই পছন্দ করে ফেলে, আর সেটা একটু আধটু পছন্দ না, বলতে গেলে এক কথায় লাভ অ্যাট ফার্স্ট সাইট। নিবৃত্তি দুর্বল চোখ দুটো পিটপিট করে সময় নিয়ে খুলল। কয়েক মিনিট ছাদের সিলিং ফ্যানটার দিকে স্থির চাকিয়ে রইল। মনে মনে ভাবল,
আমি কি মরে গেছি? আচ্ছা, জান্নাতে আছি নাকি জাহান্নামে? এখন কি আব্বুর সঙ্গে দেখা করা যাবে? ভাবতে ভাবতে কানে এক চিকন নরম নারী কণ্ঠ ভেসে এলো। এখন কেমন লাগছে মা? নিবৃত্তি ধীরে পাশ ফিরে তাকালো। ফর্সা গায়ের এক অপরূপা মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নিবৃত্তি জিজ্ঞেস করলো, আমি আমি কোথায়? ভয় পেও না, তুমি নিরাপদ জায়গায় আছো। এটা কোথায়? এটা তোমার বাড়ি। আমার বাড়ি কথাটা কানে আসতেই নিবৃত্তির চোখের সামনে ভেসে উঠল নানা ভাইয়ের রাগী চেহারা। মুহূর্তে সে হুড়মুড়ে উঠে বসলো। না, আমি বিয়ে করব না। ও আন্টি, প্লিজ নানাকে বলুন আমি বিয়ে করব না। উত্তেজিত হয়েও না, তোমার স্যালাইন চলছে এখন, ভয় নেই, বিয়ে হয়নি তোমার। আমার বাড়ি কথাটা কানে আসতেই নিবৃত্তির চোখের সামনে ভেসে উঠল নানা ভাইয়ের রাগী চেহারা। মুহূর্তে সে হুড়মুড়িয়ে উঠে বসলো। কথাটা শুনে নিবৃত্তি একটু শান্ত হলো। তার ভয় করছে, ভীষণ ভয় করছে। আশেপাশে চেনা পরিচিত কেউ নেই তার। সে চারিদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। এই রুমটা অনেক বড়, ফুটবল খেলা যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে বেড কভার থেকে শুরু করে পর্দার রং সবকিছুই কালো। নিবৃত্তি মনে মনে ভাবলো, আজ কি বাড়িতে শোক দিবস পালন হচ্ছে? এটা ভাবতে ভাবতে হঠাৎই দরজাটা খুলে ভেতরে ঢুকলো এক অপরিচিত পুরুষ। নিবৃত্তি পলকহীন চোখে তার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকার কারণও ছিল, লোকটা অসাধারণ সুদর্শন, ঘন কালো চুল, গালে সুন্দর করে ছাটা চাপদারি, বুকের উপরে ঝুলছে সানগ্লাস। সে পাশের মহিলার দিকে তাকালো, তাদের মুখের মিল স্পষ্ট। নিবৃত্তি মনে মনে ভাবলো, আমি বুঝতেছি না হঠাৎ আমার ফাঁকা জীবনে একটা সুদর্শন পুরুষের এন্ট্রি কেন হচ্ছে। ফাইন। লোকটা নিবৃত্তির দিকে গভীরভাবে তাকিয়ে আছে, এমনভাবে যেন তাকে চোখ দিয়ে মাপছে। নিবৃত্তি অস্বস্তিতে পড়ে গেল। এরপর মহিলাটা কোনো কথা না বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন, আর লোকটা দরজা লক করে দিল। নিবৃত্তির বুক ধরফর করতে লাগলো। মনে মনে ভাবলো, লক কেন করলো? কিছু মিছু কি করতে চাচ্ছে লোকটা? সে হাত মুষ্টিবদ্ধ করে রাখলো। মনে মনে ভাবলো, কিছু করতে আসলে মুখের নকশা পুরো পাল্টে দেব। নিবৃত্তিকে ছোঁয়া এত সহজ না। এরপর ধীর পায়ে সে এগিয়ে এলো, হাতের ঘড়ি খুলে পাশের টেবিলে রাখলো। হঠাৎ সময় না নিয়ে মুহূর্তে নিবৃত্তির ওপর ঝুঁকে পড়ল। সে মারামারি ভুলে ভয়ে পিছিয়ে গেল। তার গরম নিঃশ্বাস নিবৃত্তির মুখে ছুঁয়ে যাচ্ছে। পুরুষালী পারফিউমে তার চারপাশ মোহাচ্ছন্ন করছে। ভারী কণ্ঠে সে বলল, তুমি জানো, তোমার সজ্ঞানে দিস ইজ আওয়ার ফার্স্ট মিট। আপনি কে? সে হালকা হেসে বলল, ইয়োর ফিউচার হাজব্যান্ড। এই বলেই হাত বাড়িয়ে সে পাশ থেকে নিবৃত্তির ওড়নাটা তুলে নিয়ে তার বুক ঢেকে দিল। বিষয়টা বুঝতে পেরে নিবৃত্তির গাল মুহূর্তেই টমেটোর মতন লাল হয়ে উঠল। মনে মনে ভাবল, মানে আমি এতক্ষণ ওড়না ছাড়া ছিলাম ওনার সামনে? ছি, নিবু, তোর ইজ্জতের পুরো ষষ্ঠী পুজো হয়ে গেল উইদাউট প্রসাদ। লজ্জা গিলে সে আবার বলল, তাহলে নানা কি আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছেন? না। নিবৃত্তি কপাল কুঁচকে ফেলল। মনে মনে ভাবল, মানে কি? তাহলে আমার বর কে? এরা সবাই পাগল নাকি আমিই পাগল? এখানে বসে না থেকে আমার এখন পাবনায় যাওয়া উচিত। ইমিডিয়েটলি ব্রেনের চিকিৎসার প্রয়োজন। কিন্তু তার আগে তার কিছু প্রশ্নের উত্তর জানতে হবে। সে বলল, মানে? এত বোঝার বয়স হয়নি তোমার, যতটুকু জানার দরকার ততটুকু জানবে। ঠিক সেই মুহূর্তে নিবৃত্তির পেটের ভেতর ছানা পোকা ডেকে উঠল। মনে মনে ভাবলো, যেন ওরা চেঁচিয়ে বলছে, নিবু, খাবার দে। আর কতক্ষণ না খাইয়ে রাখবি? লোকটা নিবৃত্তির পেটের ডাক শুনে উঠে দাঁড়ালো। তারপর তার কপালে হাত রেখে তাপমাত্রা মাপল। তারপর ধীর পদক্ষেপে রুম থেকে বেরিয়ে গেল। আর নিবৃত্তি বিছানায় বসে রইল হতভম্ব হয়ে। 10 মিনিট পর এক মহিলা এলো, সাথে হরেক রকম খাবার নিয়ে। নিবৃত্তির সামনে রেখে কিছু বলতে যাবে তার আগেই সে হামলে পড়ল খাবারের উপর। মহিলাটা হা হয়ে তাকিয়ে আছে তার দিকে, হয়তো ভাবছে সে কোনো চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা এক ক্ষুধার্ত হরিণী। এরপর নিবৃত্তি খেতে খেতে ওনাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলো, তোমার তো মনে হয় বয়স কম, কিন্তু আমার থেকে বেশি। হ, ঠিক ধরেছেন। তা তোমার নাম কি গো? ময়নার মা। এটা তো তোমার মেয়ের নাম। তোমার নাম কি? জমেলা বানু। গুড। কেউ জিজ্ঞেস করলে এটা বলবে, ঠিক আছে? হ।
আমার নাম কি জিজ্ঞেস করব? কন, আপনার নাম কি? নিবৃতি শেহনাজ। সুন্দর না? হ, সুন্দর। আই নো, আমার বাবা রেখেছিল। ও, তা আপনার বাপ কই? আপনি এগোর কি হন? নিবৃতি কিছু বলতে যাবে, সে সময় নিচ থেকে শব্দ এলো, ময়নার মা এদিকে আইতো। কণ্ঠটা নিবৃতি চেনে। সেই সুন্দরী মহিলা ডাকছে। এক দৌড়ে ময়নার মা নিচে চলে গেল। নিবৃতি আবারও এই হাতিশালে একা হয়ে গেল। হাসপাতালের কেবিন রুমে শুয়ে গোঙাচ্ছে অপূর্ব। পাশে নীলুফা বেগম, জামশেদ মির্জা, এশা এবং নাদিয়া দাঁড়িয়ে। এক নার্স এসে ক্যানেল চেক করতে হাত ধরল, অমনি অপূর্ব চেঁচিয়ে উঠল, মগি আসতে ধর, হাতে ব্যথা চোখে পড়ে না নাকি? নার্সটা ভয়ে গুটিয়ে গেল। জামশেদ মির্জা নার্সকে অভয় দিয়ে তার কাজ করতে বললেন। অপূর্ব ঝাঁঝিয়ে বলল, শালা জানোয়ারের বাচ্চা, কি মনে করে ও নিজেরে? আমারে মেরে আমার শিকার নিয়ে উড়াল দেবে? ওরে কয়টা এমন টুকরো করব। বাকি কথা বলতে পারল না। মাথার সেলাইয়ের টান অনুভব করলো। নাদিয়া বিরক্ত চোখে তাকিয়ে বলল, ভাইয়া থাম প্লিজ, আগে নিজে সুস্থ হ। এখন উত্তেজিত হলে তোরই ক্ষতি। হ্যাঁ, শান্ত হ বাপ। সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। শুনলাম তুই ওই গাড়ি নিয়ে নাকি ওই মাইয়ারে ধরতে গেছিলি? গেছি তো, সবই আমার। ও একটা রাস্তার ছেলে, তোমরা কেন বারবার ভুলে যাও? আমার কপাল খারাপ সব থাকতেও আমার নাই। তোমার ভাইরে যদি আমি পাইতাম মির্জা, তাহলে আমার হাতে খুন হতো নিশ্চিত। কিভাবে কি হলো বলতো ভাইয়া? আমি প্রায় নিবৃত্তিকে নিয়ে আসছিলাম, মাঝ রাস্তায় ওর গাড়ি এসে আমার রাস্তা আটকায়। এরপর আমাকে মেরে আমার বাটারফ্লাইকে নিয়ে যায়। কেডা ওরে খবর দিছে? এই টিয়ারে যদি আমি জানতে পারতাম, আমি ওরে বিনা জানাজায় কবর দিয়ে দেব। শেষের কথাটা রাগে কিটমিট করতে করতে বলল। এসা আড়ালে মুখ লুকিয়ে হেসে দিল, কারণ এই খবরটা সেই দিয়েছে আবরাজকে। এসা শান্তশিষ্ট নরম মনের মেয়ে, একদম তার মায়ের মতো। আবরাজ তার প্রাণপ্রিয় ভাই। ছোটবেলা থেকে নিজের ভাইয়ের থেকেও আবরাজের প্রতি তার আলাদা টান। আবরাজও তেমন, বন্দের সে ভালোবাসে। কিন্তু নাদিয়ার ক্ষেত্রে আবরাজের প্রতি নাদিয়ার অনুভূতি ভিন্ন। তার স্বপ্নের পুরুষ আবরাজ। বাপ ভাইয়ের ভয়ে সে মুখ ফুটে কিছু বলতে পারে না, কেননা তার বাপ ভাই আবরাজকে দেখতে পারে না। ইদানিং ঢাকার মতো খুলনাতেও এখন প্রচুর জ্যাম শুরু হয়েছে। চারপাশটা দেখলে মনে হবে যেন পুরান ঢাকা। আবরাজ বিরক্তি মিশ্রিত একটা শব্দ উচ্চারণ করলো। অফিস থেকে বাড়ি ফিরছিল সে, তখনই এশার ফোন এলো। সে বান্ধবীদের নিয়ে 300 ফিট যাবে ঘুরতে। আবরাজের গাড়িটি চাইছিল। প্রথমে আবরাজ অন্য গাড়ি পাঠাতে চাইলেও এশা জেদ করলো, না ভাইয়া, তোমার পার্সোনাল গাড়িটাই লাগবে, ওটা সুন্দর বেশি, ওটাতেই আমরা মজা করব, প্লিজ না বলো না। শেষ পর্যন্ত আবরাজ অগত্যা নিচে নেমে ট্যাক্সি বুক করলো এবং ড্রাইভার সহ ইব্রাহিমকে দিয়ে গাড়িটা এশার কলেজে পাঠালো। ফোনে চোখ নিবদ্ধ রেখে আবরাজ ট্যাক্সি ড্রাইভারকে বলল, মামা, আপনার গাড়িতে কি রেডিও আছে? জি আছে, চালামু সাহেব। রেডিওর শব্দ কানে আসলো। তার 10 মিনিটের মাঝে এক মেয়ে এসে কাঁচা কণ্ঠে বলল, মামা, যাবে সিটি হাসপাতালের সামনে? না মামা, ট্যাক্সি রিজার্ভ। চলুন না মামা, খুব প্রয়োজন। দেখেন, মেয়েটার মাথা গুরুতর চোট পেয়েছে, রক্ত থামছেই না, ওকে হাসপাতালে নিতে হবে দ্রুত। ড্রাইভার এক নজর দেখলো আহত মেয়েটাকে, এরপর বলল, পেছনে সাহেব বসা, ওনারে জিগাই দেখেন, উনি যদি কয় তাইলে, নাইলে আমি পারবো না। নিবৃত্তি ভেতরে নজর দিয়ে তড়িঘড়ি করে আবরাজকে বলল, এক্সকিউজ মি ভাইয়া, আমাদের একটু লিফট দেন না প্লিজ। মেয়েটার অবস্থা ভালো না, এদিকে কোনো গাড়িও পাচ্ছি না, ওকে হাসপাতালে নিতে হবে, সাহায্য করুন প্লিজ। আবরাজ চোখ তুলে এক নজর ওদের অবস্থা দেখে। নিবৃত্তির সাদা কলেজ ড্রেসে ছোপ ছোপ রক্তে মাখো মাখো হয়ে আছে। আহত মেয়েটার মাথায় এক পাশ থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। ছোট মেয়েটা ব্যথা সহ্য করতে পারছে না, হেসকি তুলে কান্না করছে। আবরাজ চোখ ফিরিয়ে আবার ফোনে রাখলো। এরপর ইশারায় ওদের বসতে বলল। তারা উঠে বসলো। আতঙ্ক ভয়ে নিবৃত্তি তেমন খেয়াল করলো না আবরাজকে। নিবৃত্তি বলল, ধন্যবাদ ভাইয়া। ট্যাক্সি ছেড়ে দিল। জ্যাম পেরিয়ে গাড়ি আগাতে লাগলো। ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে বলল,
আপু আর কত দূর? আমার কষ্ট হচ্ছে। এই তো বাবা, আর কিছু দূর। তোকে আমি কতবার বলেছি জ্যামের ভিতর এভাবে ভিক্ষা করবি না, হুটহাট গাড়ি এসে মেরে দিবে। হলো তো আমার কথা সত্যি? আপার কথা তো শুনবি না, শুনবি ওই ক্যালাসের কথা। কি করব আমি? আমার ক্ষুধা পেয়েছিল। কেউ কি এমনি এমনি খেতে দেয়? টাকা লাগে, আর টাকার জন্য ভিক্ষা করতে বের হয়েছি। নিবৃতি মেয়েটার চুল কানের পাশে আঁচড় কেটে আদর করে বলল, শোন, মেয়েদের জীবন এত সহজ না, খুব কঠিন হয়। আমাদের যুদ্ধ করে বাঁচতে হবে। সামান্য ব্যথায় ভেঙে পড়লে চলবে না। তুই আর আমি দুজনই এক। তোর কেউ নেই আর আমার কিছু থেকেও কেউ নেই। আপার মতো শক্ত হবি, কান্না করে নিজেকে দুর্বল করবি না, মনে থাকবে? তুমিও তো কান্না করো। সেদিন যে আমার সামনে কান্না করে বললে তোমার বাবাকে মনে পড়ছে ভীষণ। মাঝে মাঝে একটু একটু কান্না করতে হয়, না হলে চোখ সুন্দর হয় না। দেখ আমার চোখ এখন কত সুন্দর লাগছে। হ্যাঁ তাই তো। কিন্তু তোর এখনো এসবের বয়স হয়নি, তাই তোর কান্না করা নিষিদ্ধ। তুমি এমনিতে সুন্দর, তোর এসব টেকনিকের প্রয়োজন নেই। মেয়েটা মাথা নেড়ে কান্না থামালো, এরপর বলল। মেয়েটা মাথা নাড়িয়ে আবার সায় জানালো। আবরাজ এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, না চাইতেও কথাগুলো কানে আসছিল। এরপর হঠাৎ কৌতূহলবশত চোখ তুলে সামনে গাড়ির আয়নায় চাইল, যেখানে স্পষ্ট নিবৃতিকে দেখা যাচ্ছে। নিবৃতির বেনি করা চুল এলোমেলো হয়ে মুখের ওপর উড়ছে, চোখে কেমন অদেখা আতঙ্ক, যা ওই ছোট্ট মেয়েটা দেখতে পারছে না। হাতজোড়া কাঁপছে। মেয়েটা হয়তো ভয়ে আছে, অথচ নিজেকে কেমন শক্ত রেখে পরিস্থিতি সামলে নিচ্ছে। আবরাজ মনে মনেই নিবৃতির বয়স অনুমান করে নিল। এতটুকু বয়সে মেয়েটা খুবই সাহসী। নিবৃতির দু হাতে আহত মেয়েটিকে আঁকড়ে ধরে রাখা ময়লা জামার ভেতরে কিছুটা কাহিলতা লুকানো। হাসপাতালের সামনে নেমে সে ভাড়া পরিশোধ করে মেয়েটাকে নিয়ে ভেতরে চলে গেল। আবরাজ পেছন থেকে খানিক নিবৃতির যাওয়া দেখল। ড্রাইভার গাড়ি চালিয়ে যেতে গেলেই আবরাজ তাকে থামিয়ে বলল, একটু দাঁড়ান, আমি আসছি। বলে হাসপাতালের ভেতরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে গাড়ি নিয়ে চলে গেল নিজ গন্তব্যে। মেয়েটার মাথা ব্যান্ডেজ করা শেষ, দুটো সেলাই লেগেছে। নিবৃতি বিল পরিশোধ করতে গিয়ে দেখলো বিল তুলনামূলক বেশি। সে নিজের মানিব্যাগ চেক করলো, সারা পকেটে মাত্র 500 টাকার নোট পড়ে আছে। এক নার্স এসে কাউন্টারের মেয়েকে বলল, আরে তুমি ওনার টাকা নিচ্ছ কেন? ওনার বিল পরিশোধ। ওহ সরি ম্যাম, আসলে আমি তখন ছিলাম না। হ্যাঁ, আপনার বিল পরিশোধ। মানে কে করলো? তখন আপনি স্যারের কেবিনে যাওয়ার পর এক ভদ্রলোক এসে সেলস মেডিসিন সহ যাবতীয় সকল খরচ পরিশোধ করে গেছেন। নিবৃতি চিন্তায় পড়ে গেল। এমন সাহায্য করার মতো তার পরিচিত কেউ নেই। তাহলে সে জিজ্ঞেস করলো, ওনার নাম বা অ্যাড্রেস কিছু আছে আপনাদের কাছে? না। নিবৃতি হতাশ হলো। অ্যাটলিস্ট লোকটাকে একটা ধন্যবাদ তো দিতে হয়। নার্সটা আবার বলল, কিন্তু হ্যাঁ, নাম্বার মেবি থাকতে পারে। প্লিজ দেখুন না, দিলে ভালো হয়। এরপর নিবৃতি নাম্বারটা নিয়ে সাথে সাথে ডায়াল করলো, কিন্তু ফোন অফ বলছে। পরপর সে একটা মেসেজ সেন্ড করলো, এই আশায় যে আজ নয়তো কাল সে তো দেখবে মেসেজ। মেসেজটা ঠিক এমন, ধন্যবাদ স্যার, আপনি অনেক বড় একটা উপকার করলেন। আমি আর আমার বোন আপনার কাছে কৃতজ্ঞ। যারা অন্যের সাহায্য করে, আল্লাহ পাক তাদের বিপদ দূর করেন। এটা আমার নাম্বার, আপনার অ্যাড্রেসটা প্লিজ দিয়ে রাখবেন। আমি একজন স্টুডেন্ট, চাকরির জন্য চেষ্টা করছি। চাকরিটা পেলে এই অ্যাড্রেসে আপনার টাকা শোধ করে দেব। বাসায় এসে গোসল সেরে আবরাজ ভেজা শরীরে চার্জের থেকে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে এসে বসলো। তখন চার্জ ছিল না বলে হঠাৎই ফোনটা অফ হয়ে গেল। সাথে সাথে টুং করে একটা মেসেজ এলো আননোন নাম্বার থেকে। চেক করার সাথে সাথে ঠোঁটে হালকা মুচকি হাসি চলে এলো। নিজের কাণ্ড বুঝতে পেরে সে নিজেকে নিজেই ধমকে আবার স্বাভাবিক হলো। মনে মনে ভাবলো, এমন অদ্ভুত কেন লাগছে? সে তো এমন ছেলে মানুষ না। একটা অজানা মেয়ের সামান্য মেসেজে এত ভালো লাগা কেন কাজ করছে হঠাৎ করে? আবরাজ রিপ্লাই করলো, ইটস ওকে, টেক কেয়ার অফ হার। নিবৃতির মেসেজ এলো, আমি বেশি দেরি করব না, প্রথম মাসের বেতন দিয়ে আপনার ঋণ পরিশোধ করে দেব। আবরাজ মেসেজটা সিন করে রেখে দিল। এরপর ইব্রাহিমকে কল করে বলল, একটা মেয়ের নাম্বার দিচ্ছে, ডিটেলস বের করো। সিগারেট হাতে জানালার পাশে দাঁড়িয়ে আবরাজ অতীত কথা মনে করে হালকা হাসল। সিগারেটের ধোঁয়া ঘর ভরিয়ে নিল। সেদিন মেয়েটার ভেতর কিছু একটা দেখেছিল আবরাজ, যেটা আবরাজের শক্ত অনুভূতিকে নাড়িয়ে দিয়েছে।
জি ভাই। আবরাজ না চাইতেও কোনো এক ঘোরে ডুবে গেছে। এক অজানা আসক্তি তাকে ঘিরে ধরেছে আষ্টেপৃষ্ঠে। তখনই ইব্রাহিম কক্ষে ঢুকে বলল, ভাই, ম্যামের সব প্রয়োজনীয় জিনিস বাড়িতে পাঠিয়েছি। অপূর্বের কোনো খবর? হাসপাতাল থেকে এখন বাড়িতে আছে। এর বাইরে নতুন কোনো খবর নেই। মা বেগমের কাছে এলাকার এক খাতুন এসেছিল সকালে বিচার নিয়ে। এখন ওনার বর এসেছে, আপনার সাথে দেখা করতে চান। পাঠাবো? হুম। এক বয়স্ক লোক কপালে শঙ্কার ভাঁজ দিয়ে এসে সালাম করলো। আসসালামু আলাইকুম বড় সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলুন চাচা। লোকটি কাঁপতে কাঁপতে কাঁধ নামিয়ে বসলো। তারপর আকুতি ভরা গলায় বলল, বড় সাহেব, আমরা গরিব মানুষ। আমার মেয়েটা ভিকারুন্নিসা মহিলা কলেজে পড়ে। এক সপ্তাহ ধরে কলেজ যাওয়া আসার পথে অপূর্ব ভাইয়ের ছেলেপিলে দেখা হয়। ওরা ওকে অশ্লীলভাবে হয়রানি করছে। আমার মেয়ে ভয়ে কলেজে যেতে পারছে না। সামনে ওর পরীক্ষা। আমার কারো কাছে বিচার দেওয়ার সাহস নেই। মা বেগম আমাকে আপনার কাছে পাঠালেও আমার সাহায্য করেন, আমি বড় অসহায়। কথাটা শেষ করে হাউ হাউ মাউ করে কেঁদে উঠলেন ভদ্রলোক। আবরাজের চেহারা এক মুহূর্তে রক্তবর্ণ হয়ে উঠল। সে লোকটির হাত ধরে বললেন, আমার সাথে চলুন। তারপর তাকে গাড়িতে উঠিয়ে সরাসরি জামশেদ মির্জার বাড়িতে নিয়ে গেল। ড্রয়িং রুমে অপূর্ব ভাঙা হাত পায়ে বসে আরাম করে টিভি দেখছে। নাদিয়া পাশে বসে ফল কেটে খাইয়ে দিচ্ছে। আবরাজ বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে আরাম করে বসলো ঠিক অপূর্বর সামনে। আবরাজকে এই সময় তাদের বাড়িতে দেখে অপূর্ব অবাক হলো। মুহূর্তে রাগ চেপে বসে। নাদিয়া খুশিতে গদগদ হয়ে বলল, আবরাজ ভাই, তুমি এই সময়? আবরাজ ওদের অগ্রাহ্য করে চেঁচিয়ে বলল, এসো, পানি দে তো। এশা রান্নাঘর থেকে উঁকি দিল। সাথে সাথে ইব্রাহিমের সাথে চোখাচোখি হয়ে গেল। কেননা ইব্রাহিম এদিকেই তাকিয়েছিল। অপূর্ব তেড়ে উঠে বলল, তোরে আমি এই বাড়িতে আসতে নিষেধ করছি না? আমি তোর কথা শুনবো এটা তোকে কে বলল? এশা এক গ্লাস শরবত এনে আবরাজের সামনে ধরল। আবরাজ গডগড করে পুরোটা খেয়ে জোরে ডাকলো, আব্দুল চাচা। লোকটা কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলো। অপূর্ব কপাল ভাঁজ করে বলল, তুমি বুড়ো? আমার লোক, আমার এলাকা, আমার কাজ, এই সব থেকে নিজেকে দূরে রাখবি। মাইন্ড ইউর ওন বিজনেস। না রাখলে কি করবি? আবরাজ উঠে এসে এক হাতে অপূর্বের কলার চেপে ধরল। এরপর কণ্ঠ ভারী করে বলল, আমাদের শত্রুতার মাঝে মেয়ে লোক ঢুকাবি না অপূর্ব। কাপড়ের সাথে ছেড়ে পারলে পুরুষ হ। আমি আগেও সাবধান করেছি তোকে। তোর ছেলে পেলে তুই শুধরে নেয়। আমি মাঠে নামলে কিন্তু একটা গাছ তো রাখবো না। আর তুইও শুনে রাখ, অপূর্ব মির্জা কাউকে ভয় পায় না। যে শিকার তুই আমার হাত থেকে কেড়ে নিয়েছিস, সে শিকার আমি আমার খাঁচায় এনে বন্দি করবই। আজ হোক কিংবা কাল, যা করার করে নিস। শিকার ধরার আগে নিজের দিকে তাকিয়ে দেখিস একবার। আগে নিজেতে শক্ত কর, তারপর শিকার ধরতে বের হোস। বলে আবরাজ চলে গেল। অপূর্ব রাগে কিটিমিটি করতে লাগলো। তেড়ে যেতে গেল নাদিয়া ওকে এক হাতে থামিয়ে দিয়ে বলল, আসলেই তোর মাথায় ঘিলু নেই। এই অবস্থায় তুই ওর কাছে গেলে বিনিময়ে কয়টা মার ছাড়া আর কিছুই করে আসতে পারবি না। তুই কি মজা নিচ্ছিস? একদম না, আমি বোঝাতে চাইছি যে তুই আগে সুস্থ হ, তারপর অ্যাকশন নে। গভীর রাতের প্রহর। চোরের মতো নিজেকে লুকিয়ে এশা বাড়ির পেছনে এক পাশে এসে থামল। চোখ জোড়া এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কেউ দেখা ফেলার ভয়ে। তখন ইব্রাহিম বলল, আমাকে দেখতে ভালো লাগছে না? তুমি এই সময় এখানে কেন? তোমাকে তখন দেখে মন ভয়নি তাই। পাগল নাকি? যদি অপূর্ব দেখে ফেলে তাহলে জবাই দিবে, তোমাকে সহ আমাকেও। বললেই হলো, আসুক, একবার তোমাকে কিছু করতে শালাবাবুর হাত পা ভেঙে হুইল চেয়ারে বসিয়ে দিব। এশা চোখ রাঙায়। এরপর বলে, আমার খুব ভয় করছে ইব্রাহিম। শেষ পর্যন্ত আমাদের কি হবে? তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। তোমাকে নিয়ে আমি অনেক দূর স্বপ্ন বুনে ফেলছি। ওদের এই দ্বন্দ্বে আমি আমার স্বপ্ন ভাঙতে পারবো না। বলে সে ইব্রাহিমকে জড়িয়ে ধরল। ইব্রাহিম হালকা হেসে এশার পিঠে হাত রাখল এবং বলল, চিন্তা করো না,
সময় সুযোগ হলে আমি সব ঠিক করে নিব, ভরসা রাখো আমার উপর। আবরাজ বাড়ি ফিরেছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ঠিক সেই সময় নাদিয়া পানির গ্লাস হাতে সামনে এসে পথ রোধ করলো। আবরাজ কপাল কুঁচকে এক হাতে টাইটা আলগা করে গম্ভীর গলায় বলল, কি সমস্যা? তুমি আমাকে ইগনোর কেন করছো? ন্যাকামি আমার পছন্দ না সাদিয়া। তুই এমন কেউ নয় যে তোকে আমি ইগনোর করব। মেয়েটাকে তোর জানার প্রয়োজন নেই। আর রাত বেরোতে এমন হুটহাট বাসায় আসবি না। এইটুকু বলে সে ওপরে উঠে গেল। সেই সময় শীতল বেগম এসে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বললেন, নাদিয়া, কি হয়েছে? কোনো সমস্যা? মামনি, তোমার ছেলে কি এখন ওই মেয়েটার সাথে থাকবে? মানে রাত কাটাবে? কি বলছিস কি এসব? আবরাজ কোথায়? উপরে গেল ওই মেয়েটার কাছে। ওর রুমে ওই মেয়েটা আছে। মামনি, মেয়েটাকে কেন এনেছে আবরাজ? ভাবিস না, তুই যা ঘুমা, রাত হয়েছে, আমি দেখছি। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নিবৃতি। বাইরে থেকে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। গায়ে কেবল একটা ঢিলেঢালা পাতলা টি শার্ট আর প্লাজো। ওড়না দুপাশে পড়ে আছে অবহেলায়। এই টি শার্ট কার তা নিবৃতি জানে না। গোসলের পর পরার মতো কিছুই পায়নি তখন। আলমারির কাভার খুলে দেখলো সব ছেলেদের জামা কাপড়। এরপর অনেক খুঁজে এই শার্টটা পেল সাইজে একটু বড়, তবু কিছু করার ছিল না। বিকেলের পর এক লোক এসে কিছু মেয়েলি জামা কাপড় দিয়ে গিয়েছিল, কিন্তু তা পরতে ইচ্ছে করছে না, ভীষণ আলসেমি লাগছে, মনটা ভারী হয়েছে। ও বাড়ির কথা মনে পড়ছে বারবার। মনে মনে ভাবলো, আচ্ছা কেউ কি আমাকে খুঁজছে? 2 দিন হলো নিখোঁজ আমি। নানা ভাই কি রেগে আছেন? নানুমণি হয়তো কাঁদছেন, আর জেবা খালামণি নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে গেছেন। সত্যি কি চিন্তা করছে সে? এইসব ভাবনায় নিবৃতি ডুবে আছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ পেল সে। পেছনে ফিরে তাকাতে দেখলো ওই লোকটা। মুহূর্তে তার বুক ধরফর শুরু হলো। মনে মনে ভাবলো, উনি কি আবারও দরজা লক করবে সে রাতের মতন? ওনাকে দেখতে তার বুক ধরফর করে অস্বাভাবিকভাবে। এটা কি হৃদরোগের লক্ষণ? বুঝতে পারছে না। নিবৃতি কাঁপা গলায় বলল, আপনি আবারও? হ্যাঁ আমি। তুমি ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? নিবৃতি ভয়ে 2 পা পিছিয়ে গেল। এখানে কেন এসেছেন? আসবো না? এটা তো আমার রুম। নিজের রুমে আসবো না? স্ট্রেঞ্জ। তো ভুলে গেলেন আপনার রুমে একজন পর নারীকে রেখেছেন, তাকে সম্মান করা উচিত। অনুমতি ছাড়া এভাবে হুটহাট আসা ঠিক না। আপনার ব্যক্তিত্বের সঙ্গে এমন অভদ্রতা মানায় না। তুমি দেখছি বেশ জেনে গেছো আমাকে। তোমার ব্যক্তিত্বের সাথে কেমন ভদ্রতা যায় বলো তো? নিবৃতি ওনার এমন হিয়ালি কথা অগ্রাহ্য করে কঠিন গলায় বলল, আমাকে কেন এনেছেন? প্রয়োজনে। কিসের প্রয়োজন? আমি একটা এতিম মেয়ে, পরিবারহীন, যাদের কাছে আশ্রিত। তাদের কাছে আপনাকে দেবার মতো কিচ্ছু নেই। নিজের জন্য আমাকে কিডন্যাপ করলেন কোন লোভে? ওনার দৃষ্টি অদ্ভুতভাবে নিবৃতির মুখে আটকে রইল। এরপর মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। উনি সবসময় এমন বেহায়ার মতন তাকিয়ে থাকে। কেন এমন নির্লজ্জে তা করে তা নিবৃতি জানে না। হয়তো তাকে অস্বস্তিতে ফেলতে ওনার ভালো লাগে। এরপর উনি বললেন, তোমার লোভে? মানে? নেহায়েতে আমি একজন অভদ্র পুরুষ, তাই এখনো তোমার অনুমতির অপেক্ষায় আছি। কিন্তু কতক্ষণ ধরে রাখতে পারবো জানি না। 1 সপ্তাহের মধ্যে বিয়েতে তোমার সম্মতি চাই, যেভাবে হোক। স্ক্র্যাপস। শেষ কথাটা জোর দিয়ে বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। নিবৃতি নির্বিকার হয়ে ওনার গমন পথে চেয়ে রইল। মনে মনে ভাবল, কিসের সম্মতি, কিসের বিয়ে? লোকটা যা ইচ্ছে তাই করছে। আমাকে কি তার মানুষ মনে হচ্ছে না? ইচ্ছে মতো হুটহাট আসে, অর্ধেক অর্ধেক কথা বলে চলে যায়। আমার কথা শোনার প্রয়োজন বোধ মনে করে না। অদ্ভুত প্রাণী। এনাকে তো কোনো চিড়িয়াখানায় রাখা উচিত। আবরাজ যেতে লাগলে শীতল বেগম পেছন থেকে ডাকলেন, রাজ। আবরাজ থেমে তার দিকে ফিরে বলল, বলো। ওই মেয়েটাকে তোমার রুমে কেন রেখেছো? গেস্ট রুম তো ফাঁকা। মির্জাবারের বউ হিসেবে এইটুক সম্মান তো ডিজার্ভ করে নাকি আম্মা? তুমি কি তোমার সিদ্ধান্তে অটুট? ভেবেচিন্তে বলছো? কোনো সন্দেহ নেই। ও চাইলে হোক বা না চাইলে ওর আমার সাথে বিয়ে হবে, আর সেটা আগামী সপ্তাহের মধ্যে। কি বলছো এসব? এত তাড়াহুড়ো কেন? আমি চাইলে ওই দিনই সব করে ফেলতে পারতাম, কিন্তু আমি ওর সম্মতি ছাড়া হালাল কাজটা করতে চাই না। এমন হুটহাট ওর রুমে যেও না, এটা খারাপ দেখায়। আমি এমন কিছুই করছি না
যেটাকে খারাপ বলেছে। এখন রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, বাকি কথা পরে বলবো। করিডোর পেরিয়ে চলে গেল আবরাজ চুপচাপ। সকালের মিষ্টি রোদ এসে ছুঁয়ে দিচ্ছে নিবৃত্তির চোখে মুখে। কপাল কুঁচকে চোখের উপর এক হাত রেখে পিট করে তাকালো সে। ঘড়িতে 10টা 30 বাজে। নিবৃত্তি মনে মনে ভাবল, এখনই কেন সূর্যমামার এমন তেজি হতে হলো? একটু ধীরে সুস্থে উঠতে পারে না নাকি? সে আড়মোড়া ভেঙে ধীরে উঠে বসলো। ঠিক তখনই জমেলা বানু নাস্তা হাতে রুমে ঢুকলেন। জমেলা বানু বলল, আপা উঠছেন? মনে হয়। নেন, খাইয়ে নেন। আরও আগে আসতাম, কিন্তু ভাইজান নিষেধ করলো, কইলো আরও পরে যাও আপা, ঘুমায়। নিবৃত্তি পাউরুটি মুখে নিয়ে খেতে খেতে বলল, আচ্ছা, তোমার ভাইজান কি জাদু জানে? কেন? সবসময় অতি গোপন খবর কিভাবে পেয়ে যায় সে? জানি না। এ কি, আপনি ব্রাশ করলেন না? কি দরকার, আগে খেয়ে নি তারপর করব। একই তো কথা, শুধু আগে পরের পার্থক্য। তার এমন লজিক শুনে ময়নার মা নিবৃত্তির দিকে হা হয়ে তাকিয়ে রইল। হয়তো ভাবছে তার ভাইজান এমন এক উটকো মেয়েকে ঘরে কেন এনে রাখলো। নিবৃত্তি জিজ্ঞেস করলো, তোমার কাছে ফোন আছে? আছে। আমাকে দাও তো। না আপা, আপনারে দিতে পারবো না। কেন? এর বিনিময়ে টাকা দিব, কিন্তু এখন না, চাকরি করলে তখন দিব। ভাইজান এবারে সব ফোনে রেড সিগন্যাল কইরা দিছে। কেন? জানি না। তুমি তো দেখছি কিছুই জানো না। খালা নামের কলঙ্ক তুমি। অন্য খালাদের থেকে শেখো, বুঝছো কিভাবে ওরা একজনের খবর আরেকজনের কাছে এনে দেয়। আমি কূটনীতি পারি না আপা। ভালো কাজ কেউ শিখতে চায় না। তুমি কি তাহলে আমার একটা সাহায্য করবে? সাহায্য কন কেন, আদেশ করেন। আজ রাতে এখান থেকে পালাতে আমাকে সাহায্য করবে? জমেলা বানু অবাক হয়ে বলল, কি? আপা একথা মুখে নিয়েন না, ভাইজান জানলে আমারে কবর দিবে। আমি জানলে তো তোমার ভাইজান জানবে। ভয় পেও না, কেউ জানবে না, সবাই জানবে আমি একা পালিয়েছি। আপনি ভাইজান রে চেনেন না, কোনো খবরই তারে ডেঙ্গায় যাইতে পারে না। বাড়ির চারপাশে সিকিউরিটি দেওয়া, আপনি কেমনে কি করবেন ধরা পড়বেন নিশ্চিত। নিবৃত্তি হতাশ হলো। কি করবে বুঝতে পারছে না। এই বন্দি জীবন সে চায় না। প্রতিটি মেয়ে চায় খোলা আকাশের মতো নিজেকে মেলে ধরতে। তার স্বপ্ন ও ইচ্ছে, এরপর কি হবে? নিবৃত্তি মনে মনে বলল, যে করেই হোক আমাকে পালাতেই হবে। সময় সুযোগ বুঝে আমি ঠিক পালিয়ে যাব। নিবৃত্তিকে বন্দি করা এত সহজ না মিস্টার আবরাজ। ভুল জায়গায় ঢিল মেরেছেন। আমি ওইসব অসহায় মেয়েদের মতো না। এত সহজে আমাকে নিয়ন্ত্রণ করা যাবে না। দরজা খুলে সকাল সকাল এক অপরিচিত নারীকে দেখে এশার কপালে ভাঁজ পড়ল। মেয়েটাকে চেনা চেনা লাগছে, কিন্তু তেমন করে চিনতে পারছে না। চেহারাটা কোথায় যেন দেখেছে সে। এশা জিজ্ঞেস করলো, জি, আপনি কে? আসসালামু আলাইকুম, আমি জারিনারা জেবা। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে আসুন প্লিজ। হাতের ফল মিষ্টির ব্যাগ কাজের মেয়েকে দিয়ে সোফায় বসলো জেবা। এরপর ধীরে ধীরে নিজের পরিচয় দিল। এশা এখন চিনতে পারল, অপূর্বের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল সেই মেয়েটাই জেবা। জেবা বলল, অপূর্বের কি অবস্থা? তিনি কি এখন অসুস্থ? এশা জেবার ইনডাইরেক্টলি দেখা করার ইচ্ছাটা বুঝতে পারল। সে বলল, উপরে আছে, যান দেখে আসেন। জেবার মুখে মুহূর্তেই হাসি ফুটল। সে আর দেরি না করে ছুটে গেল উপরে, যেন এই কথার অপেক্ষায় ছিল এতক্ষণ। ততক্ষণে নীলিফা বেগম ড্রয়িং রুমে এলেন এবং জিজ্ঞেস করলেন, কে ছিল? যে বাবু। কি? ওই মেয়ের এখানে কি কাজ? অপূর্বর সাথে দেখা করতে এসছে। আর তুই যেতে দিলি? তো কি করতে বলছো? অসুস্থ মানুষকে দেখতে আসছে, আর তাকে আমি বলবো না দেখা করা যাবে না, আপনি চলে যান? যার সাথে বিয়ে ভেঙেছে তার সাথে দেখা সাক্ষাৎ করা, এসব লোকে কি বলবে? আহ থামো তো মা, তুমি আর তোমার লোকের কথা। বিরক্ত গলায় বলে এশা রুমে চলে গেল। ওদিকে দরজায় টোকা দিতেই ভেতর থেকে পুরুষালী কণ্ঠ এলো। আসো। জেবা এগিয়ে এসে ফুলের বুকেটা বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছো এখন?
অপূর্ব ফিরে যেয়ে গম্ভীর গলায় বলল, তুমি এখানে কেন? তোমাকে দেখতে এলাম। কেন আসা যাবে না বুঝি? যাবে, বসো। জেবা মাথা ঘুরিয়ে এক নজর রুমটা দেখল। দেওয়ালে বিভিন্ন স্পোর্টসম্যানের ছবি টানানো। সে এক সিট আলা গোল প্রকৃতির সোফায় বসলো। কিছুক্ষণ নীরবতার পর অপূর্ব বলল, তুমি একা এসেছ? কেউ কিছু বলেনি? না, কাউকে বলে আসিনি। অপূর্ব কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, সরি জেবা, কিন্তু আমার কিছু করার নেই। আই লাভ নিবৃতি। আই ক্যান ফোর্স মাই সেলফ। কথাটা বলে জেবার বুকের ভেতর কেমন অসহ্যনীয় যন্ত্রণা শুরু হলো। সে মাথা নিচু করে মৃদু হেসে বলল, আমি জানি জোর করে অনুভূতি আনা যায় না, কিন্তু আমি কি করব? তোমার জন্য মনটা ছটফট করে। তোমাকে মনে পড়লে নিজেকে আর ধরে রাখতে পারি না অপূর্ব। বিশ্বাস করো, আমি নিজের কত বুঝিয়েছি, কিন্তু ফলাফল শূন্য। 2 দিনের পরিচয় একটা মানুষ আমার হৃদয়ে এতটা জায়গা করে নিয়ে থাকবে আমি বুঝতে পারিনি। অপূর্ব জেবার মুখের দিকে তাকিয়ে আছে। নিজের ভেতর একটা অচেনা অস্থিরতা কাজ করছে। কেন জানি তার খুব খারাপ লাগছে জেবার এমন পরিস্থিতি দেখে। সে মনে মনে ভাবল, আচ্ছা, জেবা যতটা ভালোবাসে ততটা কি অপূর্ব নিবৃত্তিকে ভালোবাসে? সন্দেহ হচ্ছে অপূর্বর। নিজের অনুভূতির ওপর ভীষণ সন্দেহ হচ্ছে। অপূর্ব বলল, দেখো, জীবনটা এমন ভাসিয়ে দিলে চললে তো হবে না। তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি গুণবতী একটা মেয়ে, যে কাউকে পেয়ে যাবে। ফোকাস অন ইয়োর সেলফ। আমার ভাগের ভালোবাসায় তুমি এমনভাবে মিশেছ যেন প্রতিটি বৃষ্টি মিলছেছে শোনা যায় তোমার স্পন্দন। একটা একটা জিনিস কি জানো, আমরা যখন পরিস্থিতি বদলাতে পারি না তখন নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিই। আমিও তেমনই হয়ে যাব। অপূর্ব চোখ জোড়া বন্ধ করে নিল। এই প্রথম কাউকে কষ্ট দিয়ে নিজেকে জঘন্য মনে হচ্ছে। সে তো ভালো মানুষ না, তাহলে কেন তার ভেতর অনুশোচনা কাজ করবে? এমন তো অনেক মেয়ে এলো তার জীবনে, কই এমন অনুভূতি তো নাড়া দেয়নি তার মাঝে। অপূর্ব উঠে বলল, নিচে চলো, মার সাথে দেখা করে যাও। জেবা ব্যাগ হাতে নিয়ে বলল, ইটস ওকে, আমি চলে যাচ্ছি। তোমার অস্বস্তি হচ্ছে আমি বুঝতে পারছি। জেবা বেরিয়ে গেল। অপূর্ব চেয়ে রইল। নাদিয়া রুমে ঢুকে বলল, ও এখানে কি করে? অপূর্ব কথা বলে না, নিচুপ। নাদিয়া আবার বলল, যাই হোক শোন, একটা খবর জানিস? কি? আবরাজ সামনের সপ্তাহে বিয়ে করছে ওই মেয়েকে। কথাটা কর্ণপাত হতেই অপূর্বর চোয়াল শক্ত হয়ে উঠল। সে বলল, কে বলেছে তোকে? মামুনি। বিয়ে আমি ওকে করাবো, এমন শখের বিয়ে করাবো যে ও আর বিয়ের কথা জীবনেও মুখে আনবে না। নাদিয়া অপূর্বর ঘাড়ে হাত রেখে বলল, ওর কিছু করিস না, ওর দোষ না, সব দোষ ওই মেয়েটার। ওই কোনো কালো জাদু করেছে আমার জানের ওপর, না হলে আবরাজের মতো ছেলে এমন করে মেয়ে কিডন্যাপ করে ঘরে আনে? অপূর্ব বিরক্তি মাখা নজর দিয়ে বলল, আমি কিছু বলছি না বলে ভাবিস না যে আমি তোকে ছেড়ে দেব। ওর থেকে দূরে থাকতে বলেছি তোকে। আরে রেগে যাচ্ছিস কেন? যেটা সত্যি সেটাই বললাম। ওই মেয়ের সাথে তোর একবার বিয়ে হলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। আবরাজ আর কিচ্ছু করতে পারবে না। তোর সব কিছু কবুল পর্যন্ত নিতে হবে, বুঝলি? আমি তোর সাথেই আছি। বিকেল গড়িয়েছে। নিবৃত্তি রুম জুড়ে পায়চারি করছে আর বুদ্ধি খুঁজছে কিভাবে এখান থেকে পালানো যায়। কিন্তু সবসময়ের মতন তার মস্তিষ্ক তার সাথে বেইমানি করলো। কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না। কানিজ আর ফারদিনকে একটা কল করতে পারলে ভালো হতো, কিন্তু সম্ভব না। এর মাঝে দরজা খোলার আওয়াজ পেল সে। নাদিয়া বলল, কি ব্যাপার মহারানী, এভাবে পাইচারি করে আবার কি ফোন দিয়ে আটছো? কেমন ফোন দিয়ে আটলে আপনি খুশি হবেন বলেন? কথার তো ভালোই তেজ আছে। বলতে বলতে মেয়েটা নিবৃত্তির কাছে এসে তার চারপাশে ঘুরে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। নিবৃত্তি কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল, জানা নেই শোনা নেই কোথাকার কোন মেয়ে এসে আমাকে লুচ্চার মতো দেখছে। এখন কি মেয়েরাও লুচ্চামি শুরু করলো? কি আশ্চর্য। নাদিয়া বলল, এই রূপ নিয়ে আবরাজকে কিভাবে বশ করলে? হাও? সেটা আপনার আবরাজকে গিয়ে জিজ্ঞেস করুন, আমার থেকে উনি ভালো বলতে পারবেন। নাদিয়ার আগে তেরে উঠে বলল, এই মেয়ে, এই আমার সাথে একদম এভাবে কথা বলবে না। জানো আমি কে?
জানার ইচ্ছে নেই আমি কার সাথে কেমন করে কথা বলবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তো আর আপনার কাছে যেচে পড়ে যেয়ে কথা বলছি না, আপনি সেধে এসেছেন আমার কাছে। শোনো, আবরাজ শুধু আমার। 8 বছর ধরে আমি ওকে পুরো বিশ্বস্ততার সাথে ভালোবেসে এসেছি। তুমি 2 দিনের মেয়ে এসে আবরাজকে আমার থেকে নিয়ে নিবে, এটা আমি হতে দেব না। আমি চাইও না। আপনার আবরাজকে আপনার কাছে রেখে দিন দয়া করে। এমন গুন্ডা তেরা প্যাদা ছেলে আমার একদমই পছন্দ না। তোমাকেও ছুঁয়েছে? সত্যি করে বলো। নিবৃত্তির মতের বিরুদ্ধে তাকে স্পর্শ করা এত সহজ না। আমি আমার মর্জির মালিক, কারো কথা চলি না। নাদিয়া চেয়ে আছে নিবৃত্তির দিকে, হয়তো কিছু একটা ভাবছে। তাতে নিবৃত্তির কি? এরপর নিবৃত্তি দেখলো দুরুম দারাম পায়ে দরজাটা শক্ত করে আটকে দিয়ে চলে গেল নাদিয়া। শব্দে সে মৃদু কেঁপে উঠল। এসব কিছু অগ্রাহ্য করে নিবৃত্তি আবারও ভাবতে বসলো, যে করে হোক আজ সে পালাবে। ময়নার মা বলেছে আজ ওই হতচ্ছাড়া দেরিতে আসবে। বাড়িতে নাকি কেবল শীতল বেগম আর ময়নার মা থাকে। 12টার পর তো এমনি সবাই গভীর ঘুমে থাকে, তখন পালানোর মোক্ষম সুযোগ হবে। অপূর্বর চেনা এক ছেলে এসে বলল, ওইদিকে সব ঠিকঠাক ভাই, আপনি যেমন বলেছেন। সময়ের হেরফের করা যাবে না, বুঝলি? কাজী খবর দে। আচ্ছা ভাই। শাড়ি চুড়ি গহনা সব রেডি রাখ। আমার বাটারফ্লাইকে খালি মুখে আমি দেখতে চাই না। বধূ বিশ্বে তাকে একদম অপসরা লাগে, চোখ ধা দিয়ে যায় আমার। সেদিন এক নজর দেখে বুকের ভিতর কি ঝড়টাই না তুলে দিল। আচ্ছা ভাই। ছেলেটা চলে গেল রুম থেকে। রাকিব বলল, তোর কি মনে হয় এবার তুই সাকসেস হবি? নিজের সর্বোচ্চ চেষ্টা করব, ওকে জিতে নিয়ে আসবো। বাটারফ্লাই শুধু আমার, অপূর্ব ছাড়াও কারো না। আমার না হলে আমি ওর অস্তিত্ব বিলীন করে দেব, তবুও কারো হতে দেব না। বাবা, এতটা পজিটিভনেস এই প্রথম দেখলাম তোর ভেতর। অপূর্বা মনে মনে বলল, আর মাত্র কিছু সময়, এরপর তুমি শুধু আমার হবে। জাস্ট ওয়েট ফর মি বাটারফ্লাই। শীতল বেগম জিজ্ঞেস করলেন, খেতে দিয়েছিস ওকে? হ। খেয়াল রাখিস রুম থেকে যেন কোথাও না বের হয়, নট ইভেন ড্রয়িং রুম। একটা কথা জিগামু মা বেগম? বল। হাতের কিল্লাই আনছে ভাইজান, কোথাও পাচার করব? কি বলিস? আজে বাজে কথা। আবরাজ এমন ছেলে না মানে? চুপচাপ যা বলছি তাই কর। আমি গেলাম রুমে, ওষুধ খেয়েছি আরো আধা ঘন্টা আগে, এখন ঘুম পাচ্ছে ভীষণ। আইসা। রাতের 1:10। আবরাজের গাড়ির শব্দ এলো। গাড়ি থেকে বের হতেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে তার পা থেমে গেল। সাথে সাথে চোয়াল শক্ত হয়ে এলো। বাইরের পাহারাদার সব ঘুমিয়ে পড়ে আছে মেঝেতে। এই ঘুম কোনো স্বাভাবিক ঘুম না, নিশ্চিত কোনো ওষুধ খাওয়ানো হয়েছে। বড় বড় পা ফেলে সোজা রুমে গিয়ে দেখলো নিবৃত্তি নেই। গলারটায় এক হাতে আলগা করে টেবিলের ওপর থেকে ছোট চিরকুট হাতে নিল। চিরকুটে লেখা, আমি আপনাকে বিয়ে করব না, শুনেছেন আপনি? এই জীবনও তো না। নিবৃত্তির উপর জোর খাটানো এত সহজ না মিস্টার ইয়মরাজ। আমি যাচ্ছি। আপনার মতো কুৎসিত মনের অধিকারী যে আছে তাকে ধরে কবুল বলে ফেলুন। বিকেলে এক মেয়ে এসেছিল, কি যেন নাম মনে নেই। ও আপনাকে বোধহয় ভালো টালোবাসে। এত সুন্দরী মেয়ে রেখে আমার জীবন জাহান্নাম করায় উঠে পড়ে লেগেছেন কেন? আমার জীবন ছোট, এই ছোট জীবনে আমি সুখে আছি। আমাকে এভাবে ছেড়ে দিন প্লিজ। আল্লাহর রস্তে আমার পিছু আসবেন না। নিবৃত্তি মেহনাজ। আবরাজ চোখ বন্ধ করে এক হাতে কপাল ঘষল, কিন্তু নিজের রাগ আর সংবরণ হলো না। তখন ইব্রাহিমের কল এলো। ভাই, সব রাস্তা ব্লক করে দিয়েছি। ম্যামের বাড়ির দিকে রাস্তার লোক দাঁড়ানো, আশা করছি পেয়ে যাব। আবরাজ কলটা কেটে দিল। পরক্ষণেই পাশের দেওয়ালে প্রচণ্ড শক্তিতে 2 মুষ্টি আঘাত করলো। একবার দুবার। দেওয়ালে রক্তের ছোপ পড়ে গেল। হাত বেয়ে টকটক করে রক্ত ঝরছে তার, কিন্তু শরীরে কোনো ব্যথা নেই। চোখ দুটো এখন রক্তবর্ণ। ঠোঁট চেপে ফিসফিস করে বলল, আমার থেকে ছাড় পাওয়া অত সহজ না নিবৃত্তি শেহনাজ। আবরাজ মির্জাকে এখন তুমি হারে হারে টের পাবে। মানুষের রূপটা তোমার সহ্য হলো না, দেখি অমানুষের রূপটা কতটুকু ধরে রাখতে পারো। দরজায় ঠকঠক আওয়াজে কানিজের ঘুম ছুটে গেল। এই ভোর রাতে কে আসবে ভাবতে ভাবতে সে দরজা খুলে দেখলো নিবৃত্তি দাঁড়িয়ে। মেয়েটার হাত পা কাঁপছে হয়তো ভয়ে। কানিজ আতঙ্কিত গলায় বলল,
কিরে তুই এই সময় এখানে? পানি দে একটু। কানিজ দু হাতে আগলে তাকে ভেতরে নিয়ে নিজের রুমে বসালো। এরপর পানি দিল। পুরোটা পানি এক ঢোকে গিলে নিয়ে নিবৃত্তি নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কানিজ তার পাশে বসে বলল, এতদিন কোথায় ছিলি আর এখনই বা কোথা থেকে এলি? নিবৃত্তি ধীরে ধীরে ঘটে যাওয়া সব কাহিনী বলল। শুনে কানিজ বলল, অথচ নানা আমাদের বলেছে তোর বিয়ে হয়ে গেছে, তুই এখন গুলশানের স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছিস। আমরা যেন তোকে বিরক্ত না করি। কি নানা আমাকে খোঁজ করছে না? না, ওনারা তো খুব ভালো আছে। আমি আর ফারদিন গিয়েছিলাম তোর খোঁজে, তখন দেখলাম। নিবৃত্তির মনটা মুহূর্তেই বিষণ্ণ হয়ে উঠল। সে মনে মনে ভাবল, নানা এমন কথা কেন বলবে? আমাকে কেন কেউ খুঁজছে না? মনে হাজারটা প্রশ্ন। নানাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, একমাত্র সেই এত প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু এখন না, এখন রাস্তায় ওনার চেলাপেলা ঘুরঘুর করছে। কাল সকালে যেতে হবে। কানিজ বলল, অত ভাবিস না, আমি আছি তোর সাথে। এখন ঘুমা, কাল সকালে আমরাও বাড়িতে যাব, কেমন? নিবৃত্তি মাথা নাড়িয়ে সায় দিল। সকালবেলা কানিজের চেঁচামেচিতে নিবৃত্তির সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। পিটপিট করে এক চোখ খুলে সে দেখলো কানিজের ভয়ার্ত মুখখানা। ওর এমন অবস্থা দেখে মুহূর্তে নিবৃত্তির ঘুম ছুটে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? বসার রুমে চল, কারা যেন এসেছে। কারা আসবে? তোদের বাসায় নিশ্চয়ই পরিচিত কেউই হবে। না ভাই, তারা তোর খোঁজে এসেছে। কি? আমাকে খুঁজতে এসেছে আর তুই আমাকে এদের সামনে যাওয়ার জন্য ডেকে তুলেছিস? বাহ, দারুণ বুদ্ধি কানিজ। আরে দুটো ছেলে এসেছে, তার ভেতর একজন বলল সে শুধু তোর সাথে কথা বলবে আর কিছু না। নিবৃত্তি ভাবতে লাগলো। যমরাজ হলে সাধারণত স্যুটবুট পরা লোকজন নিয়ে মিশন জমিয়ে ঝামেলা পাকাতো, তবে এবার কে হতে পারে? কানিজ বলল, কিরে চল। বসার রুমে ঢুকে যা দেখলো তাতে কানিজ ও নিবৃত্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আঙ্কেল আন্টিকে চেয়ারবন্দি করে রাখা হয়েছে। কানিজ ছুটে তাদের কাছে এগোতে গেলেই রাকিব এক হাতে ওকে টেনে ধরে বাধা দিল। কানিজ চেঁচালো, আমার আব্বু আম্মুকে কেন বেঁধে রেখেছেন? ছাড়ুন আমাকে। বেশি চেঁচামেচি করলে তোমাকেও এইভাবে বেঁধে রাখবো। সোফায় দু পা ছড়িয়ে বসে আছে অপূর্ব। নিবৃত্তি ওনাকে চেনে। উনি সেদিন রাতের ওই অপরিচিত লোক। নিবৃত্তি বলল, আপনি আপনি কি সেই লোক? সে অদ্ভুত এক হাসি দিয়ে এক হাত বাড়িয়ে বলল, অপূর্ব মির্জা, নাইস টু মিট ইউ বাটারফ্লাই। আপনি কেন এসেছেন আর তাদের কেনই বা বেঁধে রেখেছেন? আমার দোষ না, মাল হেব্বি চেঁচাচ্ছিল তাই বেঁধে রেখেছি। ভালো করেছি না বলো? ওনাদের ছেড়ে দিন। কি চাই আপনার? তোমাকে। কপাল কুঁচকে উঠল নিবৃত্তির। সে শান্তভাবে বলল, মানে? বুঝলে না, আমার সাথে চলো, বুঝিয়ে দেব। তারপর সে নিবৃত্তির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে কানিজ নিবৃত্তির নাম ধরে চেঁচামেচি করতেই রাকিব ওর মুখ চেপে ধরল এবং বলল, এই মেয়ে, বলেছি না গরুর মতো চেঁচাবে না, ওদের কাজ ওদের করতে দাও। কানিজ গরম চোখে তাকিয়ে রাগে এক কামড় বসিয়ে দেয় রাকিবের হাতে। সে ব্যথা পেয়ে হাত সরিয়ে নিল। এরপর হাত ঝাড়তে ঝাড়তে বলল, আর ইউ ম্যাড অর হোয়াট? এভাবে কেউ কামড় দেয়? কানিজ ততক্ষণে ওর আব্বু আম্মুর দড়ি খুলে মুক্ত করার চেষ্টা করছে। সে বলল, বেশ করেছি, পরবর্তীতে আমার সাথে লাগতে আসলে এমন ভয়ঙ্কর ভাবে কামড়ে দেব যে আর হাত ঝরার মতো অবস্থায় থাকবে না, অসভ্য লোক। অপূর্ব গাড়ি থেকে চিৎকার করে ডাক দিল, শালা তুই কি শ্বশুর বাড়ি এসেছিস? তাড়াতাড়ি গাড়িতে ওঠ। রাকিব আহত হাত অন্য হাতে চেপে ধরে পা বাড়িয়ে গাড়ির দিকে এগোচ্ছে। এর ভেতর ওকে ডিঙিয়ে কানিজ ছুটে গিয়ে গাড়িতে উঠে বসলো। রাকিব হতবাক হয়ে গেল। সে গিয়ে গাড়ির দরজা ধরে বলল, তুমি কেন এসেছো? তোমাকে তো নিতে আসিনি, বের হও। কেন বের হব? আমার বেস্ট ফ্রেন্ড যেখানে আমিও সেখানে। অপূর্ব একটু তীব্র হয়ে বলল। আরে শালা এত কথা না বলে তাড়াতাড়ি ওঠ। রাকিব কানিজকে চোখ গরম দিয়ে গাড়ির সামনের সিটে উঠে বসলো। অপূর্ব তাদের গার্মেন্টস ফ্যাক্টরির ছোট একটি বেসমেন্টে দুজনকে রাখলো। দুপুরের পরে কাজে এলো। নিবৃত্তিকে বধূ সাজিয়ে বের করলো, কিছুটা জোর করে। কানিজকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটা বাধা দিচ্ছে সব কাজে। রাকিব ভীষণ বিরক্ত। মন চাচ্ছে ছাটিয়ে দুটো চর বসিয়ে দিতে, কিন্তু পাচ্ছে না। মেয়েটা ভীষণ কিউট, একদম বাচ্চাদের মতন দেখতে।
মারতে গেলে রাকিবের আর হাত ওঠে না, তার মন গলে যায়। মেরুন রঙের শাড়ি, মাথায় ঘোমটা, মুখে তেমন কোনো মেকআপ নেই বললে চলে। নিবৃত্তির সাদামেটা চেহারায় তাকে অপূর্ব লাগছে। অপূর্ব স্থির চোখে নিবৃত্তির দিকে তাকিয়ে আছে, তার চোখে এক অনৈতিক আকাঙ্ক্ষা। এরই মাঝে অপূর্বর ফোন বেজে উঠল। কথা বলতে বলতে সে বাইরে গেল। কিছুক্ষণ পর এক হাতের ইশারায় রাকিবকে নিজের কাছে ডেকে নিল। এই সুযোগে নিবৃত্তি ধীর পায়ে গিয়ে কানিজের বাঁধন খুলে দিল। পেছনের গেটে পাহারা নেই। নিবৃত্তি এখানে আসা মাত্র সব খেয়াল করেছে। প্রতিটা সময় পালানোর বুদ্ধি খুঁজেছে সে। ওরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল নিঃশব্দে। অপূর্ব ফোনে কথা বলতে বলতে পেছনে ফিরে এক নজর চাইতে দেখল মেঝেতে নিবৃত্তির ঘোমটা পড়ে আছে। সে ক্ষিপ্ত হয়ে বলল, ফাক, রাকিব গাড়ি বের কর। নিবৃত্তি আর কানিজ প্রাণপণে দৌড়াচ্ছে লম্বা এক নির্জন রাস্তা ধরে। দু হাতে শাড়ি সামলে টান দিয়ে ওপরে তুলে নিয়েছে নিবৃত্তি, যেন পা জড়িয়ে না যায়। বুকের ভেতর ধরপড় করছে, নিঃশ্বাস যেন গলায় আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে মাঝপথে থেমে গেল নিবৃত্তি আর কানিজ। হাঁটুতে হাত রেখে অর্ধনমিত হয়ে জোরে জোরে শ্বাস নিল তারা। আশেপাশে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ আসছে। মাথা ছিমছিম করছে নিবৃত্তির। নিজের ওপর বিরক্ত হয়ে নিচু স্বরে কানিজকে সে বলল, আমাকে মাফ করে দে, আমার জন্য তোর এমন পরিস্থিতিতে পড়তে হলো। আই এম সরি রে। ইটস ওকে, আমরা বেস্ট ফ্রেন্ড ইয়ার। তোর সমস্যা মানে আমার সমস্যা, আমরা একসাথে লড়বো। এমন সময় দূর থেকে একটা কালো প্রাইভেট কার আসতে দেখলো তারা। হেডলাইটের আলো ক্রমশ কাছে আসছে। ভয়ে নিবৃত্তির বুক কেঁপে উঠছে। সে কি লিফট চাইবে নাকি লুকাবে বুঝে উঠতে পারছে না। যদি ওই ইমরাজের গাড়ি হয় তো এক মুহূর্তের সিদ্ধান্তে সে কানিজকে নিয়ে রাস্তার পাশের ঘন ঝোপের দিকে ছুটে গিয়ে অন্ধকার জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। মাটিতে ওদের পা পড়তে শুকনো পাতায় মচমচে শব্দ হলো। তারা নিঃশব্দে নিচু হয়ে বড় এক গাছের ছায়ে বসলো। অন্ধকারে গাছের ডাল টান লেগে নিবৃত্তির ব্লাউজের হাতা এক পাশ থেকে ছিঁড়ে ইনার গার্মেন্টস দেখা গেল। চামড়া ছিঁড়ে গেছে। আতঙ্কে তা সে খেয়াল করল না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সব নিঃশ্বাসগুলো এসে বুকে বেঁধে আছে। ওদিকে অপূর্ব বলল, গাড়ি থামা। রাকিব গাড়ি না থামিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে গেল, কেন? তোরে থামতে বলেছি শালা। অপূর্বের এক ঝাড়িতে রাকিব গাড়ি থামালো এবং বলল, কি হলো? কি বলবি তো কিছু? অপূর্ব গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলালো এবং বলল, নিবৃত্তিকে দেখলাম মনে হয়। এক মুহূর্তে কোথায় হারিয়ে গেল মেয়েটা? কি বলিস? এই অন্ধকার জঙ্গলে নিভৃতি আসবে কিভাবে? অপূর্ব পাশে ফিরে দেখে বলল, রাইট জঙ্গল, সাবাস বেটা। বলে রাকিবের মাথায় একটা চুমু খেয়ে জঙ্গলের ভেতরে ঢুকলো অপূর্ব। হাবার মতো কিছুক্ষণ তাকিয়ে পেছন পেছন রাকিবও ঢুকলো। নিঃশব্দ জঙ্গল জুড়ে শুধু কতগুলো পায়ের শব্দ শোনা যাচ্ছে। নিবৃত্তি মনে মনে বলতে লাগলো, এখন না প্লিজ, এখন আসিস না। নিবৃত্তির হাত পা কাঁপছে। অন্ধকার জঙ্গলে তার শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। কানিজ বলল, তোর কি শ্বাসকষ্ট হচ্ছে নিবু? নিবৃত্তি মাথা নাড়ালো। অন্ধকারে যে তার বড্ড ভয়। জামা দুহাতে শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল সে। কানিজ তাকে জড়িয়ে রেখেছে এবং বলল, ভয় পাস না, আমি আছি। কয়েকজোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে। নিবৃত্তির ভয়ে শরীর ঘেমে উঠেছে। এর ভেতর হঠাৎ টর্চ লাইটের তীব্র আলো এসে পড়ল ওদের মুখে। নিবৃত্তি হাত তুলে চোখ ঢাকলো, তারপর সাবধানে আঙুল ফাঁক করে উকি দিল সামনে কে দাঁড়িয়ে আছে তা দেখতে। মুহূর্তেই তার বুকের ভেতর একটা শীতল ভয় ছড়িয়ে গেল। যদি এখানকার দস্যুদের হাতে পড়ে তবে বেঁচে ফেরার সম্ভাবনা শূন্য। নিবৃত্তি একা থাকলে হয়তো এত ভাবতো না, কিন্তু কানিজ, তার জন্য কানিজের কোনো ক্ষতি হোক এটা সে চায় না। অপরদিকে আবার নিবৃত্তির শ্বাসকষ্ট হচ্ছে। সে মনে মনে ভাবলো, এখনই কেন ভাই? তোদের পরে এন্ট্রি নিলে কি এমন ক্ষতি হতো? লোকটা ধীরে ধীরে নিবৃত্তির দিকে এগিয়ে আসছে। পা নাড়াতে চাইলেও শরীরে আর শক্তি নেই তার। একসময় সে নিবৃত্তির একদম কাছে এসে থামলো। হাঁটু ভেঙে এক পায়ে বসে পড়ল নিবৃত্তির সামনে। তারপর শান্ত স্বরে বলল, মিস্ট মি বাটারফ্লাই। নিবৃত্তি এই আওয়াজ চেনে, এটা তার পরিচিত। সে চোখে হালকা ঝাপসা দেখছে। ভাঙা গলায় বলল, ছেড়ে দিন। রাকিব কানিজকে টেনে নিবৃত্তির থেকে সরিয়ে নিল। এক নাগারে কানিজ চেঁচিয়ে যাচ্ছে। এটার আশায় যদি কেউ এই আওয়াজ শুনে তাদেরকে বাঁচাতে আসে। অপূর্ব ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল নিবৃত্তির দিকে। তার দৃষ্টি অদ্ভুত। নিবৃত্তি ভয় পেয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে বলল,
আমাকে স্পর্শ করবেন না প্লিজ। নিবৃত্তি অনুভব করলো অপূর্বের হাতটা তার গালে এসে থেমে গেছে। কোনো ছোঁয়া না পেয়ে সে চোখ তুলে চাইল, দেখলো আবরাজের শক্ত হাত অপূর্বের কবজি চেপে ধরে আছে। পরের মুহূর্তে এক ঝটকায় অপূর্বকে মাটিতে ফেলে আবরাজ তার মুখে ঘুষির পর ঘুষি মারছে। প্রতিটি আঘাতে অপূর্বের শরীর কেঁপে উঠছে, মুখ থেকে রক্ত ছিটকে পড়ছে মেঝেতে। নিবৃত্তির শ্বাসকষ্ট বাড়ছে ধীরে ধীরে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না সে। কণ্ঠ কাঁপতে কাঁপতে নিবৃত্তি অর্ধগলায় বলল, আবরাজ প্লিজ মারামারি করবেন না। আবরাজ শুনল না, তার হাতের গতি যেন বাড়ল। চারপাশে কয়েকজন সুটবুট পরা লোক দাঁড়িয়ে। লোকগুলো এমন হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে কেন, এদের না থামিয়ে? তা নিবৃত্তি বুঝল না। পাশে রাকিব চেঁচিয়ে বলছে, আবরাজ থাম প্লিজ, ও মরে যাবে। সুটবুট পরা লোকগুলো ওই রাকিবকে আটকে রেখেছে। কানিজ এসে নিবৃত্তিকে ধরল। নিবৃত্তি দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়ালো। কোনো রকমের শক্তি সঞ্চয় করে কাঁপা কাঁপা হাতে আবরাজের শার্ট টেনে ধরল সে এবং বলল, প্লিজ ওনাকে মারবেন না। আমি আমি নিবৃত্তি বাকি কথা শেষ করতে পারল না। সে ঢলে পড়ল মেঝেতে, নাকি কারো গায়ে তা সে জানে না, মনে নেই কিছুই। কিন্তু কারো আওয়াজ তার কানে আসছিল। সে স্পষ্ট শুনছিল কেউ চেঁচিয়ে তাকে ডাকছে। হেই নিবৃত্তি। আবরাজ হাতের আঙুল দ্বারা তাকে ডাকতে লাগলো। এরপর চেঁচিয়ে বলল, ইব্রাহিম, গাড়ি নিয়ে আয় জলদি। নিবৃত্তি অচেতন অবস্থায় বেঁচে থাকার জন্য জোরে জোরে শ্বাস টানছে। তার এমন অস্বাভাবিক শ্বাস টানা দেখে আবরাজ বলল, দেখো আমি আছি, ভয় নেই, ও তোমার কিচ্ছু করবে না। তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে মাই লাভ? প্লিজ কথা বলো, আমি কিচ্ছু করবো না, প্রমিস। নিবৃত্তি চোখ বন্ধ রেখে কোনো মতে বলল, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান প্লিজ। এখনো জীবন দেখা বাকি, কত স্বপ্ন অপূর্ণ আমার। আবরাজ কোনো কিছু না ভেবে বুক ভরে শ্বাস টেনে নিবৃত্তির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কানি যেটা দেখে হা হয়ে গেল মুহূর্তেই। আবরাজ নিজের সবটুকু শ্বাস নিবৃত্তির ভেতর দিয়ে ওকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছুক্ষণের ভেতর গাড়ি এলো, ওকে উঠিয়ে আবরাজ হাসপাতালে নিল। এদিকে অপূর্বের অবস্থা খারাপ। রাকিব তাকে নিয়ে হাসপাতালে ছুটল। হাসপাতালের করিডোরে বসে আছে আবরাজ, পাশে দাঁড়ানো ইব্রাহিম, মেঝেতে পা ছড়িয়ে বসা কানিজ। আবরাজের এলোমেলো চুল, ইন করা শার্ট একপাশে ঝুলে আছে, মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেছে সে। এই প্রথম ইব্রাহিম আবরাজকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখছে। এসা এসে পাশে বসলো, কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না ভাইয়া, ও ঠিক হয়ে যাবে। আমি এসেছে? আসতে চেয়েছিল, আমি বারণ করেছি মামনিকে। আপনারা এখন দেখা করতে পারেন। সি ইজ আউট অফ ডেঞ্জার। একে তো শ্বাসকষ্ট রোগী, তার ওপর অতিরিক্ত ভয়ে অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে। ঠিক সময় না আনলে হয়তো কোমায় চলে যেত। ডাক্তার এসে বললেন, তুই যে একটু দেখে আয়, আমি গেলে হয়তো ভয় পাবে। আবরাজ এশাকে বলল। এশা মাথা নাড়িয়ে ভেতরে গেল, সাথে কানিজও ঢুকলো। নিবৃত্তি মাথা ঢুকিয়ে দেখলো একটা অপরিচিত মেয়ে এসে তার পাশে বসলো। কানিজ তার অপর পাশে। কানিজের নাক মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। এশা নিবৃত্তির হাত আলতো করে ধরে বলল, চিন্তা করো না, তুমি ঠিক আছো। নিবৃত্তি মুখের অক্সিজেন মাস্কটা সরিয়ে বলল, আপনি কে? ধরে নাও তোমার আপন কেউ। আপন কেউ কথাটা শোনা মাত্র নিবৃত্তির চোখে পানি এসে ভিড় জমালো। আপন বলতে তার কেউ নেই। নিবৃত্তির শেহেনাজের পৃথিবী শূন্য। কেউ তাকে দেখতে আসবে এটা সে কল্পনাও করে না। নিবৃত্তি জিজ্ঞেস করলো, তুমি কি ইয়মরাজের বোন? হ্যাঁ, ধরতে পেরেছো তাহলে। তোমার অসুস্থতার খবর কেন কাউকে বলনি নিবৃত্তি? কেউ একজন আমাকে বলেছিল নিজের সমস্যা নিজেকে সমাধান করতে। আর তাছাড়া আমরা আমাদের সমস্যার কথা কাছের মানুষদের বলি। আমার কাছের মানুষ বলতে কানিজ ছাড়া কেউ নেই আপু। শেষের কথাটা কানিজের দিকে চেয়ে বলল নিবৃত্তি। পর মুহূর্তে কানিজের হাউমাউ কান্নার শব্দ রুম জুড়ে বেজে উঠল। মেয়েটা এত কান্না করতে পারে? এশা বলল, কে বলেছে নেই? আমি আছি, এরপর আমাকে বলবে কেমন? এসবও নিবৃত্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিবৃত্তির ভালো লাগছে, কেমন জানি আপন আপন লাগছে। ভালোবাসার কাঙালিনী এই নিবৃত্তি নরম কথায় ফেসে যায় বারবার। ভালোবাসায় একটু যত্ন দিয়ে তাকে মুহূর্তেই বসে আনা যায়, এই স্বভাবটাকে সে ঘৃণা করে। দরজার ওপাশে আবরাজ দাঁড়িয়ে, দরজাটা হালকা ফাঁকা করা ছিল। কথাগুলো শুনে সে গটগট পায়ে বাইরে চলে গেল।
2 দিন পর নিবৃত্তিকে ডিসচার্জ করা হলো। জমেলা বানুকে তার সমস্ত কিছু দায়িত্ব রাখা হলো। অপূর্ব এখনও হাসপাতালে অ্যাডমিট, বারবার রেগে মেগে ছুটে যাচ্ছে। জামশেদ মির্জা আবার টেনে টেনে ধরে এনে শুইয়ে দিচ্ছেন এবং বলছেন, এমন করিস না বাপ, নিজেকে শক্ত কর আগে। নিজেরও কি মনে করে পাওয়ার দেখে পাওয়ার? আমি ওর পাওয়ারের গোষ্ঠী কেলাই। নাদিয়া খিটমিটে হয়ে দাঁড়িয়ে আছে, রাগে তার শরীর জমে গেছে। জমেলা বানু নিবৃত্তিকে খাইয়ে মাত্র বের হলো রুম থেকে। নিবৃত্তি মাথা ঠেকিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, চোখের কার্নিশ বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পালিও বা কোথায় যেত সে? তার তো যাওয়ার জায়গা নেই। মানুষ মূলত অযত্নে কবি হয়, আর তারপর নিঃস্বার্থতার বাসর। সেই মুহূর্তে দরজা ঠেলে একজন রুমে এলো। শব্দে নিবৃত্তি কেঁপে উঠল। কি জানি কি হয়েছে, ইদানিং ছোট ছোট আওয়াজে বড্ড ভয় হয় তার। অন্ধকার রুমে হালকা আলো সে আবরাজকে দেখল। নিবৃত্তি বলল, আপনি? কেমন আছো দেখতে এলাম। মরে যায়নি, মরে গেলে নিশ্চয়ই খুশি হতেন। মরতে দিলে তো তোমার মৃত্যু নেই অন্তত পক্ষে, আমি যতদিন বেঁচে আছি। নিবৃত্তি গায়ের চাদর সরিয়ে উঠে তার কাছে গিয়ে সামনাসামনি দাঁড়িয়ে বলল, আমি আপনার কোনো ক্ষতি করিনি। করেছি বলুন? আমি এর আগে কখনো আপনাকে দেখিনি পর্যন্ত, তাহলে কিসের এত ক্ষোভ আমার উপর? আর ইউ শিওর তুমি আমাকে দেখোনি, আমার ক্ষতি করনি? না। মিথ্যা। তুমি অনেক বড় ক্ষতি করেছো আমার, আর সেই ক্ষতিপূরণের জন্য আজ তুমি এখানে। কি বলছেন এসব? ছেড়ে দিন আমাকে, আল্লাহর দোহাই লাগে। আমার নানা আমার অপেক্ষায়। আবরাজ তার ছেলের হাসি দিয়ে বলল, তুমি কি শিওর যে তোমার অপেক্ষায় আদৌ তারা থাকবে? মানে? সত্যি শোনার সাহস আছে মিস নিবৃত্তি সেনাজ? হেয়ালি না করে সরাসরি বলুন, আমি শুনতে চাই। তোমার নানা তোমাকে বিক্রি করেছে আমার কাছে 15 কোটির বিনিময়ে। কথাটা শোনা মাত্র নিবৃত্তির দুনিয়াটা যেন থমকে গেল। সে এক পা পিছিয়ে গেল, হাত বাড়িয়ে পাশে স্ট্যান্ড ধরল। মনে হচ্ছে শরীরের শক্তি কমে গেছে। আবরাজ এক পা এগিয়ে এসেও আবার আগের জায়গায় ফিরে দাঁড়ালো। নিবৃত্তি মনে মনে বলল, মিথ্যা, এটা কিভাবে সম্ভব? আমার নানা, আমার মায়ের বাবা এমনটা কিভাবে করতে পারে? আমি তার মেয়ের রক্ত। আবরাজ বলল, তোমার মা তার অবৈধ সন্তান বলেই হয়তো পেরেছে। বলুন না, এসব মিথ্যা। আপনি যা বলেছেন আমাকে ভয় দেখানোর জন্য বলেছেন। আবরাজ নিবৃত্তির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আবরাজ মির্জার কাউকে বসে আনতে মিথ্যার আশ্রয় নিতে হয় না। নিবৃত্তির চোখের পানি থামছে না। সে বিছানায় বসে পড়ল, এক চিত্তে মেঝের দিকে তাকিয়ে আছে। সত্যটা হজম করার চেষ্টা করছে। সে মনে মনে একা একা বিড়বিড় করে বলল, তাহলে আমার আর পালানোর জায়গা নেই বলুন? আপনি নিশ্চিন্তে থাকেন, নিবৃত্তি আর পালাবে না। কোথায় যাব পালিয়ে? আবরাজ এখনো পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ নিবৃত্তির মাথায় এলো ওই অপরিচিত লোকটার কথা। সে জিজ্ঞেস করলো, আপনি ওনাকে মেরে ফেলেছেন? এখনো না, তবে এরপর আবার এমন করলে হয়তোবা। আপনি যতই না করেন আমাকে দমিয়ে রাখতে পারবেন না। আমি অবলা নারী নই, আমি আপনাকে ভয় পাই না, শুনেছেন আপনি? আবরাজ এক হাতে নিবৃত্তির ঘাড় টেনে নিজের কাছে নিয়ে নিল। নিবৃত্তির রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। সে বলল, তোমার মুক্তি নেই, বুঝছো না? এ জন্মে আবরাজের হাত থেকে মুক্তি নেই তোমার। আপনাকে কবুল বলার আগে আমি বিষ খেয়ে মরব। নলি টেনে ছিঁড়ে ফেলবো। হয় বিয়েতে রাজি হবি, নয় আমার রক্ষিত হয়ে সারা জীবন এখানে বন্দি থাকবি। চয়েস ইজ ইয়ার্স। ঠাস চরের আওয়াজ রুম জুড়ে বেজে উঠল। আবরাজ গালে এক হাত রেখে মাথা নিচু করে রইল, রাগ নিয়ন্ত্রণ করছে। চরটা হয়তো তার গালে না পুরুষত্বে লেগেছে। নিবৃত্তি রেগে কিটপিট করে বলল, কাপুরুষ, এইটাই তোর আসল রূপ? মেয়েদের সম্মান করতে শিখায়নি তোর মা? জন্মা। এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করলেও এখন হয়তো বা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আবরাজের। মায়ের কথা কর্ণপাত হওয়া মাত্র আবরাজ নিবৃত্তির গলা চেপে ধরল এক হাতে, এরপর চিবিয়ে চিবিয়ে বলল, তোর জায়গা অন্য কি হলে এতক্ষণে কবরে দাফন দিতাম। আমার আসল রূপ তুই কি দেখছিস? নিজের কথায় নিয়ন্ত্রণ না রাখলে এর চেয়ে খারাপ রূপ দেখবি। শরীরের জাহান্নাম দেখিয়ে আনবো। নিবৃত্তির চোখের জল গাল বেয়ে পড়ছে। এই অপমান সহ্য হচ্ছে না, ভীষণ আত্মসম্মানে লাগছে তার। সে বলল, ভালোবাসলে হয়তো রানীর মতো রাখতেন, মুক্ত আকাশে ডানা মেলে উঠতে দিতেন। আমাকে আপনি রক্ষিতা হিসেবে গ্রহণ করলেন কেন? আমার কেউ নেই বলে? আপনার মতো নরপশুকে আমি কেন বিয়ে করব? আপনি একটা জানোয়ার। ঠিক ধরেছ, আর জানোয়ারেরা কখনো ভালোবাসে না।
কিন্তু আমি শুনেছি আপনি আমাকে মাই লাভ বলে ডেকেছেন সে রাতে। মিথ্যে বলে সত্য ঢাকতে আপনি বেশ পটু। ভুল শুনেছ। আই ডোন্ট লাভ এনিওয়ান। আমি ভালোবাসতে জানি না। আবরাজ মির্জার জীবনে ভালোবাসা নামে কোনো শব্দ নেই। ইউ আর মাই ফাকিং অবসেশন, নাথিং এলস। তাহলে কেন এসব করছেন? থামান এসব। ম্যারি মি অ্যান্ড আই উইল স্টপ দ্য ওয়ার, সুইটি। এই বিয়েতে ভালোবাসার নামে কোনো শব্দ থাকবে না। ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক টেকে না। আপনি বিয়ে নামক বন্ধনটাকে নিয়ে খেলছেন। তোমার দাম যেদিন তুমি চৌকি উঠতে পারবে সেদিন তুমি মুক্ত। আবরাজ মির্জা এমনি এমনি কাউকে কিছু দেয় না। মনে রেখো, তুমি আমার কাছে বাধা। 15 কোটি, রিমেম্বার? কথাটা শেষ করে নিবৃত্তিকে ছুঁড়ে ফেলে আবরাজ বেরিয়ে গেল রুম থেকে। নিবৃত্তি বিছানায় মুখ থুবড়ে পড়ল। 15 মিনিট পর নাদিয়া রুমে এলো হন্তদন্ত হয়ে। নিবৃত্তি চোখ মুখ মুছে নিজেকে শক্ত এবং স্বাভাবিক করলো, যেন একটু আগে কিছুই হয়নি। নাদিয়া এসে নিবৃত্তির ডান হাতের বাহু চেপে ধরে বলল, কি করেছো আবার? কি করব? এই রুম থেকে বের হলেই আবরাজ রেগে থাকে, আমার সাথে খারাপ ব্যবহার করে। কেন? তুমি নিশ্চয়ই ওকে রাগিয়ে দাও। তো তুমি নিজেকে তার কাছে সহজলভ্য কেন করো? আমি তোমার মতো না, আমি এমনই। তাহলে কান্না করো। বলে নিবৃত্তি ওয়াশরুমে চলে গেল। নাদিয়া মনে মনে বলল, এই বিয়াদবের জন্য আবরাজ এত সাইকো কিভাবে? পরের দিন ফজরের নামাজ পড়ে নিবৃত্তি ব্যালকনিতে এসে দাঁড়ালো। আজ আরও বাড়ির কারোর কথা মনে পড়ছে না তার। শুধু বাবা ছাড়া কারো মুখ তার চোখের সামনে ভাসছে না। ভালোবাসা, মায়া সব কি তাহলে মরে গেল?